আমার ধারণা জামাত নিজেরাও বুঝে নাই যে জামাত ঢাকায় এত সাপোর্ট পাবে। জামাত তুলনামূলক নারীদের কেন্দ্রগুলোতে বিজয়ী হয়েছে বেশি, পুরুষদের কেন্দ্রে বিজয়ী হয়েছে কম। নানান জায়গায় বিএনপি নেতাদের মধ্যে এই ফ্রাস্ট্রেশনটা দেখা গিয়েছে যে জামাই বিএনপির বড় নেতা, কিন্তু তার বউ নাকি আবার জামাতের আমির, জামাতের কন হয়ে গেছে। আওয়ামী লীগের একদম কোর বোর্ড যেটা, সেই বোর্ডটা বিএনপির দিকে গিয়েছে। নির্বাচনের আগে জামাতের যে প্রচারণা ছিল, যে ভাইবটা ছিল, তাতে মনে হয়েছিল জামাত ইজ গোয়িং টু দ্য পাওয়ার, কিন্তু আমরা ফাইনালি দেখেছি তারা 68 আসনে জিতেছে। এটা সফলতা নাকি ব্যর্থতা? যদি বলি এবারে নির্বাচনে সবচেয়ে লুজার দুটা পার্টিকে আমি যদি বলি, তার মধ্যে একটা হচ্ছে আরেকটা হচ্ছে সবচেয়ে যদি লাভবান হয়েছে কোন দল, এটা বলবো আমি আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টক টু পার্সপেক্টিভ। টক টু পার্সপেক্টিভের বিশেষ আয়োজন নির্বাচন পর্যালোচনার প্রথম পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের নির্বাচন পর্যালোচনার এই আলোচনায় আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর শিব্বির আহমেদ, পলিটিক্যাল অ্যানালিস্ট and President Sochar Torture Watchdog Bangladesh and Assistant Professor Department of Economics, North South University. সম্মানিত মেহমানকে আজকে স্টুডিওতে আমাদের সাথে সময় দেওয়ার জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা জানি জাতীয় নির্বাচনে এবছর জামায়াত জোট প্রায় 38.5% ভোট এবং বিএনপি 51% ভোট পেয়েছে। প্রথমে জানতে চাই, ভোটের এই রেশিওকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে। তো এবারে নির্বাচনটা খুব কম্পিটিটিভ হয়েছে, যেটা আমরা আগে থেকে সার্ভেগুলোর মাধ্যমে কিছুটা আজ করা যাচ্ছিল যে বিএনপি এবং জামাতের মধ্যে একটা মোটামুটি হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং জামায়াতেরও ভোটের পার্সেন্টেজের দিক থেকে বেশ ভালো ভোট পাবে এরকমটা ধারণা করা হচ্ছিল, কিন্তু আসনের ব্যাপারে কতটুকু হবে সেটা নিয়ে কনফিউশন ছিল, নানান জরিপ নানানভাবে ব্যাখ্যা করছিল। আমরা যদি নির্বাচনটা কতটা কম্পিটিটিভ হয়েছে এটা যদি দেখতে চাই, যে বিরোধী জোট মোটামুটি আপনি যেমন বলছিলেন 38.5% ভোট পেয়েছে এবং যেই আসনগুলোতে শুধুমাত্র দাঁড়িপাল্লা এবং ধানের শীষে নির্বাচন হয়েছে সেখানে জামাত ভোট পেয়েছে 40% বিএনপি 50% এরকম, আর যেখানে ওভারঅল জোটের হচ্ছে 38.5% বা এরকম। তো এখানে বিএনপি এবং জামাত জোটের আসন সংখ্যা যদি আমরা দেখি, জামাত জোট আসন পেয়েছে, জামাত আসন পেয়েছে 68টা আর জোট মিলে হচ্ছে 77টা আসন পেয়েছে, কিন্তু এই বিরোধী জোট মানে জামাত জোট প্রায় 137টা আসনে 40%-এর বেশি ভোট পেয়েছে। আমরা যদি ম্যাপটার মধ্যে দেখি ক্লিয়ার বোঝা যাবে, এবং 30%-এর বেশি ভোট পেয়েছে 227টা আসনে টোটাল, ওই 137টা ইনক্লুডেড। সো 237টা আসনে 30% বেশি ভোট, 137টা আসনে 40% বেশি ভোট, এইটা অতীতে কখনো হয় নাই। অতীতের যত ইলেকশন হয়েছে, অতীতে অবশ্য নির্বাচনগুলোতে দেখা গেছে 40% ভোট পেয়ে কেউ ক্ষমতায় চলে গেছে। এবারে যেটা হয়েছে, বিএনপিকে ক্ষমতায় যাওয়ার জন্য 50%, 51% ভোট পেতে হয়েছে, 40% ভোট পেয়েও জামাত মাত্র 77টা জামাত জোট আসন পেয়েছে। এটা আগের যে কোনো নির্বাচনের তুলনায় খুবই কম্পিটিটিভ ভোট হয়েছে, এবং জামাত যে 40% ভোট পেয়েছে এটা নিয়ে, এই প্রেডিকশনটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন ছিল, জামাত কেমন ভোট পেতে পারে, কারণ 91, 96 বা অতীতের যে ইলেকশনগুলো, সর্বশেষ 2008 পর্যন্ত ইলেকশনগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে জামাতের ভোট ছিল মোরলেস 5% থেকে সর্বোচ্চ 12% এরকম। তো এটা থেকে অনেকেই মানে জামাতের বিপক্ষের শক্তি যারা, প্রতিপক্ষ যারা, তারা ধারণা করছিল যে 10% বা 12% থেকে ভোট বাড়লে কত পার্সেন্ট বাড়তে পারে, হয়তো 15% বা 20% এরকম, এর বেশি তো হওয়ার কথা না। তো এইটা আমি ন্যাশনাল লেভেলে কোনো সার্ভে করিনি, আমি হচ্ছে আসন ভিত্তিক কয়েকটা আসনে সার্ভে করেছিলাম, এবং আসন ভিত্তিক 14টা আসনের একটা ফলাফলের ভিত্তিতে আমরা কিছু স্ট্যাটিস্টিক্স দেখিয়েছিলাম নির্বাচনের আগে, যে বিএনপি অতীতে যারা বিএনপিকে ভোট দিয়েছে, অতীতে যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছে, অতীতে অন্যান্য দলকে ভোট দিয়েছে, এই দলগুলোর একটা অংশ ভোট এবার জামাত পাবে, এবং জামাতের নিজেদের যে ভোট, অর্থাৎ অতীতে যারা জামাতকে ভোট দিয়েছে এদের 96% আবার জামাতকে ভোট দিবে। ওই গ্রাফটা আমি দেখিয়েছিলাম এবং দেখে বলেছিলাম যে জামাত একটা ল্যান্ডস্লাইড লেভেলের সাপোর্ট এবারে নির্বাচনে পাবে। কয়েকটা টকশোতে আমাকে জিজ্ঞেস করছিল কেমন আসন জামাত পেতে পারে বা বিএনপি কত আসন পেতে পারে। আমি এটা কখনো প্রেডিক্ট করি নাই যে জামাত এত আসন পাবে বা বিএনপি আসন পাবে, তবে আমি বলেছিলাম যে জামাত এবং বিএনপির ভোটের পার্থক্যটা খুব কম হবে, জামাত বেশ ভালো পার্সেন্টেজের ভোট পাবে। তো এই ইয়েটাতে আমরা যেটা দেখিয়েছিলাম যে
ওই 14টা আসন অ্যানালাইসিস করে যে দেখেছিলাম যে বিএনপিকে অতীতে যারা ভোট দিয়েছে এদের 25% ভোটাররা এবার জামাতকে দিবে, মানে অতীতে যারা বিএনপিকে দিয়েছে। অতীতে যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছে এদের একটা বড় অংশ এবার বিএনপিকে দিবে, কিন্তু সেখানে 31.9% আমরা বলেছিলাম জামাতকে দিবে, এবং অন্যান্য পার্টিকে যারা দিয়েছে সেখান থেকেও প্রায় 40%-এর মতো এবার মানুষ জামাতকে দিবে। তো ওটা আমি আজকে একটা ফেসবুক পোস্ট অ্যানালাইসিসটা দেখিয়েছিলাম যে জামাত যে প্রায় 40% ভোট পেয়েছে এটা এখান থেকে এসেছে। তরুণদের ভোটের মধ্যে প্রায় 43% আমরা বলেছিলাম যে জামাত পাবে। সো জামাত তরুণদের একটা ভোট পেয়েছে, একটা বড় অংশ। অতীতে যারা বিএনপিকে ভোট দিয়েছে সেখান থেকে একটা অংশ জামাত পেয়েছে, অতীতে যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছে সেখান থেকে একটা অংশ পেয়েছে, এবং অতীতে অন্য অন্য দলকে, জাতীয় পার্টি বা অন্য অন্য দলকে ভোট দিয়েছে এরকম একটা অংশ জামাত এসেছে। আর জামাতকে অতীতে যারা ভোট দিয়েছে সেই অংশটা এসেছে, এবং সেই অংশটা আমি আমার এই প্রেডিকশন অনুযায়ী প্রকৃত রেজাল্টের সাথে তুলনা করে আমি দেখলাম যে আমার প্রেডিকশন অনুযায়ী সেটা হয় জামাতের ভোট 39.59%, জামাত অ্যাকচুয়ালি ভোট পেয়েছে 40%-এর অ্যারাউন্ড এরকম। তো এইটা হয়েছে যে এই যে একটা নীরব শিফটিং হয়েছে ভোটারদের, যে অতীতে যারা মানে অনেকেই বলে আওয়ামী লীগের ভোট বিএনপির ভোট, আসলে ওরকম মানে ফিক্সড করে বলা যায় না। অতীতে যারা আওয়ামী লীগে ভোট দিয়েছে তারা কিন্তু আর এবার আওয়ামী লীগের ভোটার হিসেবে বসে থাকে নাই, এরা একটা অংশ জামাতের দিকে চলে গেছে, একটা অংশ বিএনপিতে চলে গেছে। তার মানে হচ্ছে ভোটারদের একটা শিফটিং হয়েছে। এই শিফটিং এর কারণে সমর্থনটা চেঞ্জ হওয়ার কারণে জামাত একটা ল্যান্ডস্লাইড লেভেলের সাপোর্ট পেয়েছে প্রায় 40%, যেটা জামাতের ইতিহাসে জামাত কখনো পায় নাই। এবং বিএনপির ক্ষেত্রেও এটা ট্রু যে বিএনপিও অতীতে কখনো 50% প্লাস ভোট পায় নাই, যেটা এবারে তারা পেয়েছে। তার মানে বিএনপির দিকেও ভোটারদের একটা অংশ ঝুঁকেছে, এবং এটা মোস্টলি হচ্ছে আওয়ামী লীগের একদম কোর ভোট এবং মাইনরিটি ভোট, যেটা বিভিন্ন অ্যানালাইসিসে এসেছে। এবং ঢাকার ক্ষেত্রে স্পেশালি এটা আমি দেখিয়েছিলাম যে ঢাকার 4টা আসন, 4টা হাই প্রোফাইল ক্যান্ডিডেটদের আসন, তারেক রহমান, ডাক্তার শফিকুর রহমান, নাহিদ ইসলাম এবং ববি হাজ্জাজ, এনাদের এই 4টা আসনের সার্ভে করে আমরা একটা সংবাদ সম্মেলন করেছিলাম নির্বাচনের 2 দিন আগে। তো ওখানে আমরা দেখিয়েছিলাম যে ওই 4টা আসন অ্যানালাইসিস করে আমরা যেই রেঞ্জে যাদেরকে যেই মার্জিনে জিতবে বলেছিলাম বা এগিয়েছিল সেটাই হয়েছে প্রকৃত রেজাল্টে। তো ইন্টারেস্টিং জিনিস যেটা হলো সেখানে হচ্ছে ঢাকার ভোটারদের মধ্যে আমি যেটা বললাম, ন্যাশনাল লেভেলে বিএনপির 25% হচ্ছে জামাতে আসতেছে, আওয়ামী লীগের 31% জামাতে আসতেছে। ঢাকার মধ্যে আমি সেটা বেশি পেয়েছিলাম। ঢাকার মধ্যে ছিল বিএনপির প্রায় 31% জামাতের দিকে মুভ করছিল, এবং আওয়ামী লীগের প্রায় আওয়ামী লীগেরও প্রায় 37% জামাতের দিকে আসছে, অর্থাৎ বিএনপির আর জামাতের গুলোতে জামাতে আছে। এটাতে যেটা হয়েছে যে ঢাকার মধ্যে অতীতে যারা আওয়ামী লীগ বিএনপিকে ভোট দিছে এরা জামাতের দিকে মুভ করেছে বেশি। এইটা আমার ধারণা জামাত নিজেরাও বুঝে নাই যে জামাত ঢাকায় এত সাপোর্ট পাবে, কারণ ঢাকায় তারা কিন্তু তাদের শরিক দলগুলোকে অনেকগুলো আসন ছেড়ে দিয়েছে, যেটা তারা হয়তো অতীতের অভিজ্ঞতা থেকে যে ঢাকায় তো জামাত কখনো জিতে নাই। তো কিন্তু এবারে আমি এটা দেখিয়েছিলাম যে ঢাকায় জামাত হচ্ছে ভালো করবে। আমি পার্সোনালি অনেকের সাথে কথায় বলেছিলাম যে ঢাকায় এবার জামাতের ভালো করার সম্ভাবনাটা অনেক বেশি। এইটা আমরা এই রেজাল্টে দেখেছিলাম যে ঢাকায় ভোটের ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রায় 46% প্লাস হচ্ছে জামাত পেয়েছে, যেটা ন্যাশনাল এভারেজ হচ্ছে ওই যে 38.5%। তো এইটা এই ইয়েগুলো এভিডেন্স পেজ বা ডেটা ড্রিভেন এই অ্যানালাইসিস গুলো যদি থাকে দলগুলোর কাছে, তারা আরো হয়তো আর কি বেটার ডিসিশন নিতে পারে। এই যে নির্বাচনটা হলো, নির্বাচনের ফলে বাংলাদেশে গণতন্ত্রের একটা নতুন যাত্রা স্টার্ট হয়েছে বলে আমরা মনে করছি। এই ব্যাপারে আপনার মূল্যায়নটা জানতে চাই। আমি এটাকে তো নিঃসন্দেহে এটা বাংলাদেশের জন্য একটা বড় অর্জন। দীর্ঘদিন ফেসিবাদের কারণে আমরা নির্বাচন দেখিনি, 3টা নির্বাচন, এগুলো নির্বাচন হয়নি, আগের রাতে নির্বাচন হয়েছে। তো এবারে এসে এই জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমাদের বড় অর্জন হচ্ছে যে আমাদের গণতান্ত্রিক যে যাত্রা ট্রানজিশন সেটা শুরু হয়েছে, এবং একটা ভালো নির্বাচন হয়েছে। কিছু বিতর্ক থাকলেও মোটের উপর এই নির্বাচনটা একটা ভালো নির্বাচন হয়েছে। আমি বলবো যেমন নির্বাচন পূর্বে খুব একটা সহিংসতা হয় নাই, তুলনামূলক কম হয়েছে। জামাতের নারীদের উপরে নানান জায়গায় আক্রমণ হয়েছে, শেরপুরে একজনকে খুন করা হয়েছিল জামাতের একজন নেতাকে। তো এরকম কিছু ঘটনা ঘটেছে সহিংসতার, কিন্তু মোটের উপর অন্য বছরের সাথে তুলনা করলে অনেক কম সহিংসতাপূর্ণ একটা নির্বাচন হয়েছে এবং শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে নির্বাচনের দিন পর্যন্ত। যদি নির্বাচনের পরবর্তীতে ভোট গণনা নিয়ে এনসিপি এবং জামাতের অনেকগুলো অভিযোগ আসছে, প্রায় 30টা আসন নিয়ে তারা অভিযোগ জানিয়েছে। নির্বাচন পরবর্তীতে আমরা খুব সহিংসতা দেখেছি, এটা অবশ্য ভালো হয় নাই।
আদারওয়াইজ সরকার গঠন হয়েছে এবং সরকারি দল বিরোধী দল দুই দলের মধ্যে আমরা একটা সহযোগিতার পরিবেশ দেখছি। যে বিরোধী দল থেকে যেমন জামায়াতের আমির নির্বাচনের দিনে বলছে যে আমরা মাইনর জিনিস নিয়ে পড়ে থাকবো না, যদি মেজর ত্রুটি থাকে সেগুলো নিয়ে আমরা কথা বলবো, আদারওয়াইজ আমরা মানে মুভ ফরওয়ার্ড করতে চাই এবং একটা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা রাখতে চাই। সরকার দলের দিক থেকেও এই প্রচেষ্টা ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত হওয়ার পর বিরোধী দলীয় নেতাদের বাসায় ভিজিট করেছেন এবং রিসেন্টলি জামাতের যে ইফতার প্রোগ্রাম হলো সেখানে প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়া হয়েছে এবং তিনি উপস্থিত হয়েছেন। সেখানেও জামাতের আমির বলেছেন যে আমরা একটা গতানুগতিক বিরোধী দল হতে চাই না, আমরা একটা দায়িত্বশীল বিরোধী দল হতে চাই। সরকার যদি কোনো ভুল ত্রুটি করে বা অন্যায় কিছু করে সেটা আমরা সমালোচনা করব, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা সমালোচনা করব। মানে এই যে এই গণতন্ত্রের যে নতুন হাওয়া, এইটা অতীতে আমরা কখনো দেখি নাই। কারণ মুখ দেখা দেখেই তো হতো না, নির্বাচন শেষ হয়ে গেলে একসাথে বসা, কমিউনিকেট করা, কথা বলা তো দূরের কথা, একজন আরেকজনের বিরুদ্ধে বিদ্রুপ বা আন্দোলন সংগ্রাম এগুলো করতো এবং সংসদে অংশগ্রহণ না করা, বয়কট করা, এ ধরনের নানান ঘটনা, ইভেন হরতাল ডাকার মতো ঘটনা ঘটতো। এবারে আমরা সেটা টোটালি ব্যতিক্রম দেখছি। দুই প্রধান সরকার দল এবং প্রধান বিরোধী দল দুটো পক্ষ থেকে। এটা বাংলাদেশের জন্য খুবই ইতিবাচক ঘটনা হিসেবে আমি দেখি। আশা করি এটা কন্টিনিউ করবে যদি তারা দুই দলের দুই প্রধান শক্তির পক্ষ থেকে সেই কোঅপারেশনটা থাকে। ধন্যবাদ। ভোটারদের বিহেভিয়ার সম্পর্কে আপনার কাছে জানতে চাই এবং এবছর ভোটাররা ভোট দেবার ক্ষেত্রে কিভাবে সিদ্ধান্ত নিয়েছে? না, ধন্যবাদ। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভোটারদের বিহেভিয়ার তো এটা গভীর পর্যালোচনার ব্যাপার এখানে। তো নির্বাচনের আগে আমরা যে জরিপগুলো দেখছিলাম সেখানে আমরা দেখছিলাম যে তরুণদের মধ্যে জামাতের সাপোর্ট বেশি, নারীদের মধ্যে রিলেটিভলি জামাতের সাপোর্ট বেশি এবং তুলনামূলক উচ্চশিক্ষিতদের মধ্যে জামাতের সাপোর্ট বেশি। আর অন্যদিকে বিএনপির হচ্ছে বয়স্কদের মধ্যে সাপোর্ট বেশি এবং তুলনামূলক কম শিক্ষিতদের মধ্যে সাপোর্ট বেশি, শ্রমিক বা এই ধরনের প্রফেশনের দিক থেকে বেশি বিএনপির। আবার জামাতের দিক থেকে হচ্ছে একটু প্রফেশনাল মানুষজন যারা, তাদের মধ্যে সমর্থন বেশি, এরকম আমরা দেখেছি। এখন ভোটের পরে এটার রিফ্লেকশনটা আমরা দেখতে পেয়েছি কিনা, এটা যদি আমি যদি স্টেপ বাই স্টেপ আসি, নারীদের ভোটের ব্যাপারে। নারীদের ভোটের ব্যাপারে অনেকের মধ্যে ধারণা ছিল যে জামাত নারীদের ভোট বেশি পাবে না, যেহেতু একটা ইসলামিক দল। এটা এক ধরনের মিথ আছে যে ইসলামিক দল নারীদের ভোট পাবে না, বিশেষ করে পেলেও শহুরে শিক্ষিত নারীদের ভোট পাবে না বা কর্মজীবী নারীদের ভোট পাবে না। তো এই মিথটা প্রথম ভাঙে ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে, যে নারীরা দলে দলে শিবিরকে ভোট দিয়েছে এবং ডাকসু নির্বাচন আমরা দেখেছি শিবিরের বিপি ছেলেদের হলে দ্বিগুণ ভোট পেলেও, ছাত্র দলের তুলনায় দ্বিগুণ ভোট পেলেও নারীদের হলে ছাত্র দলের তুলনায় 3 গুণ বেশি ভোট পেয়েছে। তো এই মিথটা প্রথম সেখানে ভাঙে। এরপরে অনেকে মনে করছে যে বিশ্ববিদ্যালয়টা সারা দেশকে রিপ্রেজেন্ট করে না, বিশ্ববিদ্যালয় একটা শিক্ষিত তরুণ জনগোষ্ঠীর এরিয়া, সারা দেশে এটার প্রভাব পড়বে না। কিন্তু আমার পার্সোনাল আগ্রহের জায়গা ছিল এটা, যে নারীদের ভোট কোন দিকে যায়, এটা নিয়ে আমি অনেকদিন ধরে কাজ করছি, নারীদের ভোটিং বিহেভিয়ার নিয়ে। তো আমরা দেখলাম যে নির্বাচনের পরে নারীদের ভোট এ পর্যন্ত আমি যা পর্যালোচনা, নারীদের জামাত তুলনামূলক নারীদের ভোট বেশি পেয়েছে পুরুষদের তুলনায়। তো আমি 3টা আসন দেখেছি সোফার, কুমিল্লা 10, রংপুর 1, গাইবান্ধা 2, এরকম, যেখানে 2টা জামাত জিতেছে, একটা বিএনপি জিতেছে, এরকম 3টা আসনের ডেটা দেখেছি এবং কনসিস্টেন্টলি দেখতে পাচ্ছি যে জামাত পুরুষদের তুলনায় নারীদের ভোটে একটু একটু করে এগিয়ে আছে। এটা আমরা দেখতে পেরেছি হচ্ছে সিঙ্গেল জেন্ডারের যে কেন্দ্রগুলো আছে। এখন আমাদের দেশে তো নারী পুরুষের ভোট আলাদা করে কাউন্ট করা হয় না, এটা দরকার ছিল, এটা করলে ভালো হতো। তো যেই কেন্দ্রগুলোতে নারী এবং পুরুষ উভয়ের ভোট একসাথে হয়, সেখানে যদিও বুথ আলাদা আলাদা থাকে নারীদের পুরুষদের, কিন্তু গণনার সময় সব একসাথে করে ফেলে, আমরা সেটা গুনতে পারি না। আর যেইখানে নারীদের জন্য এবং পুরুষদের জন্য কেন্দ্র আলাদা, সেই জায়গাগুলো আমরা আলাদা করে দেখতে পেরেছি। তো এই 3 আসনের ক্ষেত্রে আমরা এটা দেখেছি। এবং এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, নারীদের কেন্দ্র এবং পুরুষদের কেন্দ্র যেখানে আলাদা, সেটা আসলে একটা প্রিমিজের মধ্যে বা একটা কমপ্লেক্সের মধ্যে, মানে একই স্কুলেই নারীদের একটা কেন্দ্র, পুরুষদের একটা কেন্দ্র এবং 2টা প্রিসাইডিং অফিসার সেপারেট এবং গণনাও সেপারেট হয়, অথবা প্রাইমারি স্কুলে নারীদের, হাই স্কুলে পুরুষদের, এরকম। তার মানে হচ্ছে এটা একই এলাকার বা কয়েকটা গ্রামের যেই সেন্টারটা কমপ্লেক্সটাতে ভোট হয়, সেখানে নারীদের পুরুষদের ভোট আলাদা হয় এবং সেখানে নারী এবং পুরুষের ভোটের অনুপাতও মোটামুটি সমান, যেহেতু একটা এলাকার জন্যই সেই কেন্দ্রগুলো। তো এখানে এই 2টা সেন্টার কম্পারেবল, নারীদের ভোট পুরুষদের ভোট একই জায়গায় হচ্ছে, একই এলাকার লোকেশনের জন্য একই প্রপোর্শনে আছে। তো এরকম কেন্দ্রগুলো পর্যালোচনা করে আমি দেখলাম যে নারীদের ভোটে পুরুষরা জামাত রিলেটিভলি এগিয়ে আছে এবং এরকম
একটা এই আসনে যদি 50টা ইয়ে থাকে, যেমন 50টা 52টা আসন থাকে, কেন্দ্র থাকে, নারী ভার্সেস পুরুষ এরকম 26-26 করে, সেখানে দেখা যাচ্ছে জামাত তুলনামূলক নারীদের কেন্দ্রগুলোতে বিজয়ী হয়েছে বেশি, পুরুষদের কেন্দ্রে বিজয়ী হয়েছে কম। এবং নারীদের কেন্দ্রে যদি জামাত হেরেও যায় সেখানে ব্যবধান অনেক কম কম্পেয়ার টু পুরুষদের কেন্দ্র। একই জায়গাতেই দুটা কেন্দ্র, পুরুষদের কেন্দ্রে বিএনপি জামাতের যে ব্যবধান ভার্সেস নারী কেন্দ্রে বিএনপি জামাতের যে ব্যবধান, এটার মধ্যে জামাত নারীদের কেন্দ্রে এগিয়ে আছে। এইটা আমি 3টা আসনে অ্যানালাইসিস করে দেখিয়েছি, এবং নেত্র নিউজ কিছু অ্যানালাইসিস করেছিল, তারা 1600 এরকম সিঙ্গেল জেন্ডারের কেন্দ্রগুলো অ্যানালাইসিস করে দেখিয়েছিল যে জামাত যেগুলোতে জিতেছে সেখানে নারী কেন্দ্রগুলোতে বেশি জিতেছে, পুরুষ বিএনপি যেখানে জিতেছে সেখানে পুরুষ কেন্দ্রগুলোতে বেশি জিতেছে। এটা 16:4 আর বিএনপির ক্ষেত্রে পুরুষ কেন্দ্রগুলোতে জেতার ক্ষেত্রে। এবং পরবর্তীতে নেত্র নিউজের যে রিপোর্টার এই রিপোর্টটা অ্যানালাইসিস করেছিলেন তিনি নাজমুল হাসান, উনি 98টা এরকম সিঙ্গেল জেন্ডারের কেন্দ্র নিয়ে আবার একটা অ্যানালাইসিস করেছিলেন, যেখানে উনি দেখিয়েছেন যে হ্যাঁ রিলেটিভলি, যদিও উনি বলছেন এটা রিপ্রেজেন্টেটিভ না ন্যাশনালি, বাট ওখানে দেখা যাচ্ছে যে জামাত নারীদের ভোটে এগিয়েছে। তো এই মিথটা মোটামুটি এস্টাবলিশড একটা কথা যে জামাত এবারে নির্বাচনে নারীদের ভোট বেশি পেয়েছে। এবং এইটা কিছু রেটরিক থেকে বা অ্যানেকডোটাল এভিডেন্স থেকেও আমরা বুঝতে পারি যে নানান জায়গায় বিএনপি নেতাদের মধ্যে এই ফ্রাস্ট্রেশনটা দেখা গিয়েছে যে জামাই বিএনপির বড় নেতা, কিন্তু তার বউ নাকি আবার জামাতের আমির, জামাতের ওকন হয়ে গেছে। কোনো জায়গায় এরকম দেখেছি যে বিএনপির এমপিরা বলছে যে তোমাদের বউরা জামাতরে ভোট দিছে, তোমরা মরে যেতে পারো না কচু গাছের সাথে ফাঁস দিয়ে। মানে এই ধরনের ফ্রাস্ট্রেশন গুলো শো করেছে যে বউ বিএনপি জামাতে ভোট দিয়েছে, জামাই হচ্ছে বিএনপির নেতা। কোনো জায়গায় বলছে ওই কোনো নেতারা বলছে এই বউদেরকে তালাক দিয়ে দাও। কোনো জায়গায় বলতেছে যে যদি কারো বউরা হচ্ছে এরকম জামাত করে বা জামাতের তালিম করে তাহলে সেই জামাইদেরকে বিএনপির পজিশন দেওয়া হবে না, পদবি দেওয়া হবে না। তো এগুলো থেকেও কিন্তু বোঝা যায় যে নানান জায়গায় জামাতের প্রতি নারীদের সমর্থনটা তুলনামূলক বেশি ছিল। তো এইটা গেল নারীদের ব্যাপারে কথা। আর যদি তরুণ শিক্ষিত জনগোষ্ঠীর কথা বলি, যেটা আগের সার্ভেগুলোতে এই ধরনের প্রেডিকশনগুলো হচ্ছিল যে শিক্ষিতরা জামাতকে বেশি ভোট দিবে। এখন এইটা নির্বাচন পরে বোঝার উপায় নাই, কারণ আমার তো শিক্ষিত অশিক্ষিত বা এডুকেশন লেভেল অনুযায়ী ভোট আলাদা করা নাই। তবে আমি একটা ডিরেকশন পেতে পারি এটা থেকে যে শহরগুলোতে জামাত ভালো করেছে এবারে। এবং ঢাকা শহরের কথা যেটা আগে বললাম যে ঢাকা শহরে সারা দেশের অ্যাভারেজ 38.5% হলেও ঢাকা শহরে জামাত পেয়েছে 46%-এর বেশি ভোট। তার মানে হচ্ছে যে জামাত শহরে ভালো করেছে। এবং অন্যান্য শহরগুলোতে ভোটের পার্সেন্টেজের দিক থেকে আসন কম বেশি যেটাই হোক, আমি ভোটের পার্সেন্টেজের জায়গায় যদি দেখি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী বা ইভেন জেলা সদরগুলোতে শহরের আসনগুলোতে জামাত রিলেটিভলি ভালো করেছে। আমি বেশ কিছু পর্যালোচনা করেছি। তো এটা থেকে বোঝা যায় যে শিক্ষিত মানুষদের মধ্যে, কারণ শহরে শিক্ষিত মানুষের তুলনামূলক বেশি থাকে, সো এটা থেকে বলতে পারি যে মানে আগের যে সার্ভেগুলোতে যেমন আসতেছিল যে তুলনামূলক বেশি শিক্ষিতদের মধ্যে জামাতের সমর্থন বেশি আছে, এটা দিয়ে আমরা বলতে পারি যে হ্যাঁ এটা রিফ্লেকশনটা হয়েছে ভোটের ক্ষেত্রে। সো এটা দলগুলো পলিসি নিতে পারে, যত বেশি শিক্ষিত হবে তত যদি জামাতের ভোট বাড়ে তাহলে জামাতের উচিত শিক্ষা আরো বেশি গুরুত্ব দেওয়া। এনিওয়ে, আরেকটা যেটা বলছিলাম যে তরুণদের ভোট কোন দিকে গিয়েছে, তরুণদের ভোট আলাদা করে এখান থেকে বোঝার উপায় নাই, খুব ডিফিকাল্ট। তবে একটা ক্লু আমি পেয়েছি, সেটা হচ্ছে যে আমি ঢাকা 11-এর নাহিদ ইসলামের আসনটা পর্যালোচনা করেছি। তো এটা হচ্ছে যে এটা সবাই হয়তো বুঝবে না এটার ইয়েটা, যে তরুণদের ভোটাররা যারা একই কেন্দ্র, অর্থাৎ একটা এলাকার জন্য কোনো জায়গায় 4-5টা কেন্দ্র আছে, 3-4-5টা কেন্দ্র আছে। কারণ এই স্কুলটাতেই 4টা কেন্দ্র, ওই যে ভোটার প্রপোর্শন অনুযায়ী হয়তো 3000 মানুষের জন্য এক কেন্দ্র, তারপর 3000-এর জন্য আরেক কেন্দ্র, তারপর 3000-এর জন্য আরেক কেন্দ্র। এরকম ঢাকায় আমি কিছু দেখেছি যে একই স্কুলে এরকম কয়েকটা কেন্দ্র আলাদা আলাদা করা। তো ওটাতে দেখা যাচ্ছে যে ওই যে 2008-এর পরে 8-এর যে ভোটার লিস্ট আর এবারে যে নতুন যে ভোটার লিস্ট পরবর্তীতে অ্যাড হলো, নতুন ভোটার লিস্টটা সাধারণত হচ্ছে নতুন ভোটাররা নিচে অ্যাড হয়। তো 2008-এর ভোটার লিস্টের সাথে এবারে ভোটার লিস্টের পার্থক্য হচ্ছে যে নিচের দিকে অনেক ভোটার অ্যাড হয়েছে যারা প্রথমবারের ভোটার, মানে তরুণ ভোটার। এবং ওই যে কেন্দ্রগুলো যখন আলাদা হয়েছে, উপরেরটা হয়েছে একদম ওল্ডদের জন্য, মানে পুরনো ভোটারদের, তারপরের এই যে তারপরে একদম লেটেস্ট যেটা, এটা হচ্ছে একদম নতুন ভোটারদের ক্ষেত্রে। এখন এই নতুন ভোটারদের মধ্যে হয়তো কেউ থাকতে পারে একটু বয়স্কও থাকতে পারে, না, কিন্তু বেশিরভাগই হচ্ছে এরা তরুণ ভোটাররা। এবং নাহিদ ইসলামের এই আসনে আমি বেশ কয়েকটা কেন্দ্রের এরকম তুলনা করে দেখেছি,
একটি স্কুলে যখন 4টা কেন্দ্র আছে, ওই উপরের দিকের কেন্দ্র মানে বয়স্কদের কেন্দ্র যেটা ভার্সেস একদম তরুণদের কেন্দ্র যেটা, সেই তরুণদের কেন্দ্রে মানে ডিসপ্রপোর্শনেটলি অনেক বেশি ভোট পেয়েছে। তা এইটা দিয়ে আমি বুঝতেছি যে এটা নাহিদ ইসলামের কেন্দ্র একটা কেন্দ্র, যদিও এটা একটা আসন, যদিও এটা দিয়ে অন্যগুলো দেখলে হয়তো বোঝা যাবে আরো ডিটেল। গ্রামে এটা বোঝা একটু ডিফিকাল্ট, কারণ গ্রামে একই স্কুলে এরকম মাল্টিপল ভোট কেন্দ্র নাই, শুধু নারী পুরুষ আলাদা আছে। শহরে, ঢাকা শহরেই শুধু এটা বোঝার উপায় আছে, বাকি কেন্দ্রগুলো পর্যালোচনা করলে। তো আমার পর্যালোচনা হচ্ছে এরকম যে এই তরুণদের ভোটগুলো, তরুণদের যে কেন্দ্রগুলো অর্থাৎ নিচের দিকের ভোটারদের যে কেন্দ্রগুলো, সেখানে জামাত বা জামাত সমর্থিত যে জামাত জোট তারা বেশি ভোট পেয়েছে। সো এইটা থেকে আমার কনক্লুড করে যদি করতে চাই যে এভিডেন্স দেখাচ্ছে যে নারীদের ভোট জামাত বেশি পেয়েছে, এবং যেহেতু জামাত শহরাঞ্চলে তুলনামূলক বেশি ভোট পেয়েছে, বিশেষ করে ঢাকায়, এটা ইন্ডিকেট করে যে জামাত শিক্ষিত জনগোষ্ঠীর ভোট রিলেটিভলি বেশি পেয়েছে, এবং তরুণদের মধ্যে জামাত বা জামাত জোট, এনসিপি, জামাত এই ভালো ভোটে এগিয়েছিল। এটা সার্ভেগুলোতেও তাই আসছিল। অনেকেই বলছেন যে এই নির্বাচনে বিএনপি আওয়ামী লীগের ভোট টানতে পেরেছে, আবার জামায়াতে ইসলামী বিএনপির অনেকগুলো ভোট টানতে পেরেছে। এই নির্বাচনে আসলে রাজনৈতিক দলগুলোর যে সাপোর্টার যে বেজ আছে, সেটাতে কি ধরনের পরিবর্তন হয়েছে? এখানে এটা সঠিক বলেছেন। আমি আগে যে পর্যালোচনা বলছিলাম যে এবারে জামাত হচ্ছে বিভিন্ন দল থেকেই কিছু ভোট জামাতের দিকে এসেছে। এটা হচ্ছে গত 10-15 বছরে জামাতের কাজের মাধ্যমে হোক, বা জামাতকে মানুষ জামাতের নির্বাচনী এজেন্ডা পছন্দ করার মাধ্যমে হোক, যে কোনো কারণে হোক এখানে মুভ করেছে। বিশেষ করে বিএনপির ক্ষেত্রে আপনি বলতে পারেন যে বিএনপি থেকে যে ভোটারটা জামাতের দিকে চলে গেছে, এটা একটা কারণ হতে পারে। ধরেন বিএনপির ভোট ব্যাংকটা ছিল মেইনলি এন্টি ইন্ডিয়ান, এন্টি আওয়ামী লীগ, এবং বা মুসলিম লীগের লিগেসি আছে এরকম, প্রো মুসলিম এরকম একটা গ্রুপ, প্লাস বিএনপির নিজস্ব ভোট। তো এবারে যেটা হয়েছে, এতদিন যেহেতু বিএনপি জামাত সহ ইসলামিক দলগুলো একসাথে জোটে ছিল, এই ভোটগুলো সব বিএনপির বক্সে গিয়েছে। এবারে যেহেতু বিএনপি থেকে জামাত আলাদা হয়ে গেছে, সো ওই গ্রুপের ভোটটা, যারা এন্টি ইন্ডিয়ান, এন্টি আওয়ামী লীগ এরকম গ্রুপের ভোটটা, বা প্রো মুসলিম একটা গ্রুপ, মুসলিম জাতীয়তাবাদী, এ ধরনের একটা গ্রুপ হচ্ছে বিএনপি থেকে বের হয়ে এরা জামাতের বক্সে চলে গেছে এটা। আর আওয়ামী লীগের ভোটটা এরকম ভাগ হয়েছে, আওয়ামী লীগের ভোটটা 3 ভাগে ভাগ হয়েছে। মূলত একটা একদমই কোর গ্রুপ, এরা ভোট দেয় নাই, তো অল্প কিছু পার্সেন্টেজ হবে, 4-5% হতে পারে ম্যাক্সিমাম। আর বাকি অতীতে আওয়ামী লীগকে ভোট দিয়েছে এরকম মানুষ যারা ছিল, মানে তখন আওয়ামী লীগ একটা অপশন ছিল তাদের কাছে, সেজন্য আওয়ামী লীগকে ভোট দিয়েছে। এদের মধ্যে একটা অংশ জামাতের দিকে গিয়েছে, আর একটা বড় অংশ হচ্ছে আওয়ামী লীগে গিয়েছে। এটা ট্রু। এটা আমরা কিভাবে, বিএনপির দিকে গিয়েছে, একটা বড় অংশ বিএনপির দিকে গিয়েছে। এটা আমরা বুঝতে পারবো কিভাবে, যে যেমন গোপালগঞ্জের 3টে আসন এটা বিএনপি জিতেছে, এটা কোর আওয়ামী লীগের এরিয়া, আমরা সবাই জানি। এবং এখানে যদি ইভেন এবারও আওয়ামী লীগের একদম কলাগাছকেও দাঁড়াতো নির্বাচনে, সেই জিততো, বিএনপি জিততো না। তো এই কোর জায়গাগুলো, কোর আওয়ামী লীগের ভোট যেটা, এটা বিএনপির দিকে গেছে। এবং কিছু কিছু জায়গায় যেমন মাইনরিটি ভোটের ক্ষেত্রে আমরা জানি যে হিন্দুদের ভোট আওয়ামী লীগ একচেটিয়া পেত, কাইন্ড অফ অল্প কিছু পার্সেন্টেজ বিএনপি বা জামাত পেত। তো এবারে যেটা হয়েছে, যেহেতু আওয়ামী লীগ নাই, সেই জায়গায় এই ভোটগুলো বেশিরভাগ বিএনপির দিকে গিয়েছে। আমরা দেখেছি হিন্দুদের ভোট কিছুটা পার্সেন্টেজে জামাতের দিকেও গিয়েছে, কিন্তু মেজরিটিটা হচ্ছে বিএনপির দিকে গিয়েছে। তো এই জায়গায় আমি বলতে পারি যে আওয়ামী লীগের একদম কোর ভোট যেটা, সেই ভোটটা বিএনপির দিকে গিয়েছে। তো বিএনপি এই কারণে গোপালগঞ্জ বা বান্দরবান এই ধরনের আসনগুলোতে বা ময়মনসিংহে ভালো করেছে। অনেকেই এখানে ইয়ে করতে পারে যে এই যে চেঞ্জটা, এটা পার্মানেন্ট নাকি টেম্পোরারি, এখন আওয়ামী লীগ নাই দেখে। এইটা আমরা যদি বলি, আবার কিন্তু জাতীয় পার্টির ক্ষেত্রেও হয়েছে, যেমন জাতীয় পার্টির একটা অংশের ভোট জামাতের দিকে চলে গেছে উত্তরবঙ্গের আসনগুলোতে। তো অতীতে মুসলিম লীগের ধরেন ভালো অবস্থা ছিল, পরবর্তীতে মুসলিম লীগের ভোট এভাবে বিভিন্ন দলে ভাগ হয়ে কিন্তু মুসলিম লীগ একসময় নাই হয়ে গেছে। এখন আওয়ামী লীগের বা জাতীয় পার্টির এরকম হবে কিনা এটা সময় বলে দিবে, বাট আমরা কিছু গেস করতে পারি যে এবারে যদি ধরেন, অনেকেই মনে করেছিল যে জাতীয় পার্টিকে যদি ইলেকশন করতে দেয়া হয়, তাহলে আওয়ামী লীগের ভোটগুলো জাতীয় পার্টিতে গিয়ে জাতীয় পার্টিকে ইলেক্টেড করে নিয়ে আসবে। কিন্তু আমরা দেখলাম যে এটা ঘটে নাই, জাতীয় পার্টিকে আওয়ামী লীগের লোকেরা ভোট দেয় নাই। মানে আওয়ামী লীগকে আগে যারা ভোট দিত, তার মানে হচ্ছে তারাও আসলে আওয়ামী লীগ বা জাতীয় পার্টির উপর আস্থা হারিয়ে ফেলছে। তারা এটাকে আর একটা ভায়াবল অপশন হিসেবে মনে করতেছে না, তারা এখন অন্যগুলোকে অপশন হিসেবে নিচ্ছে। যদি এবারে সারা দেশে আওয়ামী লীগ ক্যান্ডিডেট থাকতো, হয়তো 5-10 হাজার ভোট, 20,000 30,000 ভোট পেত প্রতি আসনে, কিন্তু ওভাবে গোপালগঞ্জের বাইরে কোথাও জিততো ওরকম আমি মনে করি না। তো এইটা আমার কাছে মনে হয় ধীরে ধীরে আওয়ামী লীগ বা জাতীয় পার্টি এগুলো বিলীন হয়ে যাবে, অন্যান্য দলের সাথে মার্জ হয়ে যাবে, বিএনপি বা জামাত বা অন্য এনসিপি অন্যান্য দলের সাথে মার্জ হয়ে যাবে। এবার একটু আসতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে। এই বছর নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ
11 জোট থেকে বের হয়ে শেষ পর্যন্ত তারা এককভাবে নির্বাচন করেছে। হুম, তাদের দাবি ছিল যে তাদের এ ক্যাটাগরির সিট আছে, আসন আছে এরকম 143টা, কিন্তু আমরা নির্বাচনে সে ধরনের আসনের ফলাফল দেখিনি। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কোনো কোনো আসনে তাদের জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে। জানতে চাই তাদের দাবির সাথে ফলাফলের এত গরমিল কেন হলো? অ্যাট দ্য সেম টাইম ইসলামী আন্দোলন যদি জোটে থাকতো তাহলে 11 দলীয় জোটের আসন সংখ্যা বাড়তো কিনা, নাকি রক্ষণশীল হওয়ার কারণে ভোট কমে যাওয়ার চান্স ছিল? চরমোনাইয়ের ক্ষেত্রে আমি বলবো এবারে নির্বাচনে আমি যদি বলি এবারে নির্বাচনে সবচেয়ে লুজার দুটা পার্টিকে আমি যদি বলি তার মধ্যে একটা হচ্ছে চরমোনাই আর একটা হচ্ছে জমিয়াত। Right. এরা সবচেয়ে যদি লাভবান হয়েছে কোন দল এটা বলবো আমি এনসিপি, মানে জি। ছোট দলগুলোর মধ্যে। ইভেন এবি পার্টি ও লুজার পার্টির মধ্যে পড়ে। তো চরমোনাইয়ের ক্ষেত্রে আমি যদি আসি, যে চরমোনাইয়ের ক্ষেত্রে চরমোনাই টোটাল আসন জিতেছে একটা আসন, তারা 257টা বা 58টা আসনে 257টা আসনে ইলেকশন করেছে। তো এর মধ্যে তারা 30 থেকে 50% ভোট পেয়েছে এরকম আসন হচ্ছে 3টা, Right. 21 থেকে 30% ভোট পেয়েছে এরকম 2টা, 11 থেকে 20% পেয়েছে এরকম 9টা। তার মানে 11%-এর বেশি ভোট পেয়েছে এরকম আসন হচ্ছে তাদের 14টা আসনে তারা মোটামুটি 10%-এর বেশি ভোট পেয়েছে। আর 6 থেকে 10% ভোট পেয়েছে এরকম আরো 21টা আছে। তার মানে ওভারঅল আমরা যদি দেখি তাদের 1%-এর কম ভোট পেয়েছে এরকম আসন ছিল 118টা, Alright. 257টার মধ্যে। আর যেইগুলোতে তারা ইলেকশন করে নাই, মানে ক্যান্ডিডেট দিতে পারে নাই, তার মানে সেগুলো ওরকমই ওই 40-42টাও যদি আপনি ধরেন এর মধ্যে, তার মানে হচ্ছে যে ওগুলো ওই 1%-এর মধ্যেই পড়বে। 1%-এর মধ্যেই পড়বে। তার মানে হচ্ছে 160টা আসনে তাদের ভোট হচ্ছে 1%-এর কম। Right. আর 20%-এর কম হচ্ছে 5%-এর কম হচ্ছে আরো 100টাতে। তার মানে 260টা আসনে তাদের ভোট হচ্ছে 5%-এর কম। বাকি যে 40টা আছে এর মধ্যে তারা 10%-এর বেশি ভোট আছে আসলে তাদের 14টা আসনে। এবারে নির্বাচন এটা একটা একদিক থেকে এটা একটা হয়েছে, জাস্ট ভালো হয়েছে যে চরমোনাইয়ের সারা দেশে কত ক্যাপাসিটি আছে এইটা বোঝা গেল যে ভোটের মাধ্যমে। তাদের যে 143টা এ গ্রেডের আসন বা মিছিলগুলোতে হাজার হাজার মানুষ হয়, লাখ লাখ মানুষ হয়, এগুলো দেখে যে ভুল পারসেপশন তৈরি হয়েছিল এটা ক্লিয়ার হয়ে গেল যে চরমোনাইয়ের আসলে কোর সিট আছে মূলত 5টা, যেটা তাদের 20%-এর বেশি ভোট আছে, তার মধ্যে একটা তারা জিতেছে। এবার আসি যদি জামাত আর এই ইসলামী আন্দোলন জোটটা টিকে থাকতো 11 দলের সাথে এনসিপি এই চরমোনাই দল যদি থাকতো তাহলে কি হতো। আমি অ্যানালাইসিস করে দেখলাম যে ইসলামী আন্দোলনের সাথে জামাতের যে জোট হয়েছিল তখন প্রায় 50টার মতো আসন তাদেরকে দেওয়ার কথা ছিল। সেই 50টা আসন আমি একটু পর্যালোচনা করে দেখেছি, সেই 50টা আসনে যে আসনগুলো পরবর্তীতে ইসলামী আন্দোলন জোটে না থাকায় জামাত বা তাদের শরিকরা নির্বাচন করেছে, সে 50টা থেকে জামাত 60টা আসন জিতেছে, জামাত 6টা, একটা ইসলাম খেলাফত মজলিস। তার মানে হচ্ছে যদি ইসলামী আন্দোলন জামাতের সাথে জোটে থাকতো তাহলে এই 60টা আসন ইসলামী আন্দোলনে পেত, যেহেতু এগুলো জোটের আসন ছিল, জোট জিতেছে অলরেডি। তো তাহলে ইসলামী আন্দোলন যদি জামাত জোটে থাকতো তাহলে এই 7টা প্লাস একটা তো তারা জিতেছে 8টা, কমপক্ষে এই 8টা আসন পেত এবং আরো 1-2টা বাড়তে পারতো, মানে বরিশালের যে আসনটা হয়তো 9টা এরকম হতো। তো এইটাতে তাদের ভোটের যে এখন যে পার্সেন্টেজ সেটা হচ্ছে 2.6%, সেই ভোটের পার্সেন্টেজ গিয়ে দাঁড়াতো তখন কমপক্ষে 5% আর বেশি হতে পারতো। এবং তারা ওই ভোটের পার্সেন্টেজ যেহেতু 5%-এর বেশি হতো, 8-9টা আসন তারা জিততো, তাহলে তারা 2-3 জন মহিলা এমপি পেত, বা উচ্চকক্ষে 1-2 জন অ্যাটলিস্ট 2-3 জন মহিলা এমপি পেত, এবং 2-3 জন উচ্চকক্ষে ক্যান্ডিডেট পাঠাতে পারতো। তাহলে তারা লুজ করলো হচ্ছে তারা এখন একজন মাত্র ক্যান্ডিডেট আছে, কিন্তু তারা যদি জোটের সাথে থাকতো তাহলে 8-9 জন এমপি সংসদে যেত, 2-3 জন মহিলা এমপি যেত, 2-3 জন উচ্চকক্ষে এমপি যেত। বিশাল একটা ব্যবধান হতো, ব্যাপার হতো তাদের জন্য। এট দ্য সেম টাইম পলিটিক্যাল এঙ্গেজমেন্টটা বাড়তো এবং তারা হতো তৃতীয় বৃহত্তম দল এখন, যেটা এনসিপি। এনসিপির কোনো ক্ষতি হতো না, এনসিপির আসনগুলোর সাথে তাদের কনফ্লিক্ট হয় নাই, এনসিপি 6টা আসন পেয়েই আসতো। তো সেই ক্ষেত্রে তারা তৃতীয় বৃহত্তম দল হতো। এখন যেমন ডেপুটি স্পিকার এনসিপি থেকে হলো, তখন হয়তো তারা জোটের মধ্যে সেকেন্ড লার্জেস্ট পার্টি হিসেবে ডেপুটি স্পিকার হয়তো তাদের দিক থেকে আসতো। তো যদি লুজার হিসেবে চিন্তা করি, তার মানে চরমোনাই এই নির্বাচনে চরমোনাই জোটে না আসার কারণে মারাত্মকভাবে লুজার হয়েছে। এবার দেখি জামাত কতটা লুজার হয়েছে, ওরা না থাকার কারণে, বা জামাত জোটের আসন বাড়তো কিনা। ওটাতে আমি অ্যানালাইসিস করে দেখেছি চরমোনাই যদি জামাত জোটে থাকতো তাহলে আরো 9টা আসন অ্যাড হতো, যেগুলো জামাতের ভোট এবং চরমোনাইয়ের ভোট যোগ করলে ওখানে যে ব্যবধানে বিএনপি জিতেছে সেই ব্যবধানটা ওভারকাম করে যেত। তো ওটাতে জোটের তাহলে ওখানে জোট বা এনসিপি মিলে চরমোনাই মিলে জিততো। তো ওটাতে জোটের আসন এখন যা আছে
তার থেকে হয়তো অল্প কয়েকটা বাড়তো, কিন্তু এতে জামায়াতের খুব একটা লাভ হতো না, জামাতের আসন সেম থাকতো। কারণ ওই যে বললাম ওখানে 7টা এখন জামাত জিতেছে, সেটা চরমনায় জিততো, আবার এই দিক থেকে 9টা জিততো জামাত বা জোট থেকে। তার মানে হচ্ছে যে জামাতের একটা আসন ম্যাক্সিমাম বাড়তো, কিন্তু চরমনাইয়ের 8-9টা আসন হতো। সো বেসিক্যালি চরমনাইয়ের লাভ হতো বেশি, জামাতের একটা আসন হয়তো বাড়তো প্লাস মাইনাস হয়ে, আর জোটের দিক থেকে জোটের অল্প কয়েকটা আসন বাড়তো, খুব বেশি একটা চেঞ্জ হতো না। মানে এখন 77 আছে, হয়তো 80 বা এরকম হতো ম্যাক্সিমাম। তো এই জায়গা থেকে আমি দেখি যে জোটটা ভেঙে যাওয়ার কারণে মেজর লস হয়েছে চরমনাইয়ের। আর এইখানে একটুখানি টেকনিক্যালি লাভবান হয়েছে এনসিপি, কারণ চরমনাই থাকলে চরমনাই সেকেন্ড লার্জেস্ট পার্টি হতো। হয়তো ওই যে চিফ হুইপ যেটা এখন এনসিপি থেকে দেওয়া হলো, তখন এটা হয়তো চরমনাই থেকে দেওয়া হতো, বা দল হিসাবে চরমনাই একটা লার্জেস্ট পার্টি থাকতো। এখন যেটা এনসিপি ক্লেম করতে পারছে, তারা হচ্ছে 3rd লার্জেস্ট পার্টি, এবং উচ্চ কক্ষে প্রতিনিধিত্বের ক্ষেত্রেও এনসিপির চেয়েও চরমনাইয়ের প্রতিনিধিত্ব বেশি থাকতো। সেই দিক থেকে আমি বলতে পারি যে চরমনাই লুজার হয়েছে, এনসিপি ইনডিরেক্টলি কিছু লাভবান হয়েছে। আর জামাতের ক্ষেত্রে আমি বলবো যে এটা অনেকটা নিউট্রাল পজিশন, তেমন একটা লাভ বা ক্ষতি হয় নাই এরকম। এবার নির্বাচনে আমরা দেখেছি, নির্বাচনের আগে জামাতের যে প্রচারণা ছিল, যে ভাইবটা ছিল, তাতে মনে হয়েছিল জামাত ইজ গোয়িং টু দ্য পাওয়ার, তারা ক্ষমতায় যাচ্ছে, তারা সরকারি দল হিসেবে কাজ করবে। কিন্তু আমরা ফাইনালি দেখেছি তারা 68 আসনে জিতেছে এবং প্রধান বিরোধী দল হিসেবে তারা এখন কাজ করছে। এটাকে আসলে আপনি সফলতা নাকি ব্যর্থতা, কোন দৃষ্টিভঙ্গিতে মূল্যায়ন করবেন? আমি যদি ওভারঅল মূল্যায়ন করি, তাহলে তো আমি বলবো এটা জামাতের বিশাল সফলতা এবারে নির্বাচনে, যে 10-12% একটা দল সেটা এখন 40% একটা দল হয়েছে, এবং প্রধান বিরোধী দল হয়েছে। 68টা আসনে নিজেরা জিতেছে, 77টা আসনে জোট সহ জিতেছে। সারা দেশে মানুষের মধ্যে একটা হোপ তারা তৈরি করতে পেরেছে, যেটা আপনি বলছেন যে জামাত জিতে যেতে পারে, এরকম একটা সম্ভাবনা মানুষের মধ্যে তৈরি হয়েছিল, মনে হয়েছিল। এইটা বিশাল ব্যাপার। কারণ যখন 5 আগস্টের পরপরও আমরা যদি চিন্তা করি, বা পরবর্তীতে বিএনপির সাথে তো অন্য কোনো দল কাছে ধারেও ছিল না মানুষের পারসেপশনে। তো সেই জায়গায় সবাই তো ধরেই নিয়েছিল যে বিএনপি ক্ষমতায় আসবে, এবং বিএনপির নেতারাও অনেকে শুরুর দিকে, বা বিএনপি পন্থী অ্যাক্টিভিস্টরা অনেকে শুরুর দিকে বলেছে জামাত হয়তো 15টা থেকে 20টা সিট পাবে, বা এটা করবে ওটা করবে, 25টার বেশি সিট কোনোভাবেই পাবে না। অতীতে 10% পেয়েছে, 3% পেয়েছে, 5% ভোট পেয়েছে, এখন 10% পাবে বা 25টা আসন পাবে। অথবা কেউ বলছে বিএনপির সাথে নেগোশিয়েট করতেছে 30টা আসন দেওয়ার জন্য, সেটা দিচ্ছে না দেখে এরকম করছে। তো এটা ছিল তাদের পারসেপশন। শেষের দিকে এসে তাদের অনেকেই তখন বলা শুরু করলো যে জামাত ক্ষমতায় গেলে অর্থমন্ত্রী কে হবে, জামাত ক্ষমতায় গেলে দেশ চালাতে পারবে কিনা। তার মানে তাদের পারসেপশনের মধ্যেও এটা এসেছে যে জামাত হয়তো আবার ক্ষমতায় চলে আসতে পারে। তার মানে এই যে জামাত দেশবাসীকে একটা হোপ দেখাতে পেরেছে, এবং বিএনপির যে মানে হাই লেভেলের একটা কনফিডেন্স ছিল যে আমরাই জিতে যাব, বিশাল ব্যবধানে জিতবো, এই কনফিডেন্সটা লো হয়ে গেছে। তারাও টেনশনে পড়ে গেছে যে আমাদেরকে হাড্ডাহাড্ডি লড়াই করে জিততে হবে, এবং সেজন্য তারা শেষের দিকে গিয়ে আওয়ামী লীগকে নানানভাবে রিচ আউট করার বা পুনর্বাসন করার সুযোগ সুবিধা দেওয়ার, মামলা করব না তোমরা আসো, মানে এভাবে সুযোগ সুবিধা দিয়ে আওয়ামী লীগকে কাছে পাওয়ার চেষ্টা করেছে। এটাও কিন্তু এই কারণে যে তাদের হেরে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। ইভেন তাদের যে প্রধান জনাব তারেক রহমান সাহেবের আসনে ঢাকায় একদমই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বলা যায়, 3-4 হাজার ভোটের ব্যবধানে, 2%-3% ভোটের ব্যবধানে জিতেছে। তো এইটা নিঃসন্দেহে জামাতের বিশাল অর্জন, যে মানুষ জামাতের উপর আস্থা রেখেছে। এই যে জামাত জিতে যেতে পারে বা জামাত সম্ভাব্য ক্ষমতায় আসতে পারে, এটা মনে হওয়া মানে হচ্ছে মানুষ বিশাল আস্থা জামাতের উপর রেখেছে। এবং দলে দলে যে মানুষ ভোট দিতে গিয়েছে, ট্রেনে, লঞ্চে, সেখানে কিন্তু মানুষ ইট ওয়াজ ভিজিবল যে জামাতের পক্ষে একটা গণজোয়ার তৈরি হয়েছে, এবং সেই গণজোয়ারের রিফ্লেকশন কিন্তু আমরা ভোটে দেখেছি। সেই গণজোয়ারের রিফ্লেকশন হচ্ছে জামাত 40%-এর মতো ভোট পেয়েছে। অতীতে কিন্তু 40% ভোট পেয়ে মানুষ ক্ষমতায় এসেছে, বিভিন্ন দল ক্ষমতায় এসেছে। তার মানে হচ্ছে জামাত ক্ষমতায় যাওয়ার মতো জনসমর্থন তৈরি করতে সক্ষম হয়েছে। এটা জামাতের জন্য একটা বিশাল অর্জন। এখন বাংলাদেশের যে পার্লামেন্টারি ইলেকশনের যে ফলাফল, সেটাতে ওই যে 2-3 হাজারের ভোটের ব্যবধানে অনেক আসন পরিবর্তন হয়ে যায়, 10,000 ভোটের ব্যবধানে আসন পরিবর্তন হয়ে যায়। সো আসন সংখ্যা কত পাবে এটা আরো অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে, কিন্তু ওভারঅল ভোটের পার্সেন্টেজের জায়গায় যদি আমি দেখি, এটা জামাতের বিশাল সফলতা। এবং এইটা জামাতের যে রিসেন্ট টাইমে বা গত 1.5 বছরে জামাতের যে কার্যক্রম, জামাতের নারী উইং এর কার্যক্রম, জামাতের যে পলিসি সামিট করা, ইশতেহার, জামাতের যে নানান জনকল্যাণমুখী পলিসি, আমার মনে হয় এইটা বিশাল ইম্প্যাক্ট ফেলেছে, বিশেষ করে তরুণ প্রজন্ম এবং নারীদের মধ্যে, শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে এটার প্রভাব পড়েছে। আমি এটাকে বিশাল সফলতা হিসেবে বলবো। ধন্যবাদ।
অনেকেই এবার বলেছে যে জামাত জোট এবছর সকল ভোট কাস্ট করতে পারে নাই। আমরা জানি জামাত সাংগঠনিকভাবে বেশ শক্তিশালী, কিন্তু নির্বাচনের দিনে দেখা গেছে অনেক ভোট কেন্দ্রে জামাত ইভেন এজেন্ট দিতে পারে নাই, কর্মীদের উপস্থিতি তুলনামূলকভাবে কম ছিল। অনেকে বলেছে ভোট চুরি হয়েছে, জাল ভোট পড়েছে, সেটা তারা প্রোটেকশন দিতে পারে নাই। এই যে জামাত সাংগঠনিকভাবে শক্তিশালী হলেও রাজনীতির মাঠে তাদের যে সাংগঠনিক স্ট্রেংথ থাকা দরকার ছিল, সেটা আমরা নির্বাচনের মধ্যে বেশ খানিকটা অনুপস্থিত দেখতে পেয়েছি। জানতে চাই, যদি সেটা হয় তাহলে এটার কারণটা কি আসলে, এবং কেন জামাত মাঠের রাজনীতিতে দুর্বল, অথবা কি করলে সে সংকট কাটিয়ে উঠতে পারবে? এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কি, জামাতের যে ট্রানজিশনটা গত 2 বছরে, এটা খুব অল্প সময়ের মধ্যে একটা বিশাল ট্রানজিশন হয়েছে, মানে কয়েক স্টেপে ট্রানজিশন। ধরেন আমি যদি জামাতকে মূল্যায়ন করি এভাবে, যে 5 আগস্টের আগে জামাতের অবস্থান ছিল যে সার্ভাইভাল মোডে, যে কোনো মতে যদি জীবনটা বাঁচিয়ে থাকতে পারি বা গ্রেপ্তার এড়াতে পারি, কোনো মতে লুকিয়ে থাকতে পারি, এরকম একটা সিচুয়েশন, যে গ্রেপ্তার করতে পারে, যে কোনো ক্রস ফায়ারে দিতে পারে, মেরে ফেলতে পারে, এরকম একটা সিচুয়েশন। সো 5 আগস্টের আগে তাদের একটা সার্ভাইভাল মোড ছিল। 5 আগস্টের পরবর্তীতে যেটা হয়েছে, গত 15 বছর ধরে যেহেতু তাদেরকে ডিহিউম্যানাইজ করা হয়েছিল নানান জায়গায়, তাদের মধ্যে সেই আশঙ্কাটা ছিল সমাজে তাদেরকে স্বাভাবিকভাবে তাদের রাজনীতি করার যে অধিকার, সেটা তারা পাবে কিনা বা কিভাবে সেটা এক্সারসাইজ করবে। এবং এই জন্য আপনি দেখবেন যে 5 আগস্টের পরপর শিবির যে জুলাই মুভমেন্টে নেতৃত্ব দিয়েছে পেছন থেকে, এটা কিন্তু তারা তখনও প্রকাশ করতে ইতস্তত করতেছিল, যে তখনও যদি এটা সমাজে গ্রহণযোগ্যতার ক্ষেত্রে কোনো অসুবিধা হয়। তো তারা ধীরে ধীরে এসে সেই জায়গায় আসছে। তো পরবর্তীতে তাদের মধ্যে ওই সার্ভাইভাল মোড থেকে আসছে যে যেন আমরা স্বাভাবিকভাবে আমাদের রাজনীতি করতে পারি, আমাদের অফিসগুলো খুলতে পারি, আমরা যেন সমাজের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠতে পারি, এটা একটা মোডে ছিল। সেটা একটা ট্রানজিশনাল পিরিয়ড গেল। তারপরে আসলো যে আমরা যেন একটা মোটামুটি বিরোধী দল হয়ে কিছু আসন পেয়ে একটা মোটামুটি রাজনীতি করতে পারি, এরকম একটা সিচুয়েশনে। তখন হয়তো জামাতের অনেকেও মূল্যায়ন করছে যে অতীতে জামাত হয়তো 17-18টা আসন পেয়েছে হাইস্ট, এবার হয়তো 30টা বা 40টা আসন পেতে পারে, এরকম একটা এক্সপেকটেশন তাদের মধ্যে চলে আসছে, 30, 40, 50টা। এর পরবর্তীতে আরো যখন সময় যাচ্ছে, তখন তাদের এক্সপেকটেশন বাড়ছে, ওকে ফাইন, আমরা হয়তো 70-80টা সিট পেয়ে একটা শক্তিশালী বিরোধী দল হতে পারবো। তারপরে এটা হচ্ছে যে জনগণের মধ্যে একটা প্রত্যাশা তৈরি হয়েছে সার্ভেগুলো রেজাল্টে বা অন্যান্যভাবে, তারা বুঝতে পারতেছে যে আমরা হয়তো ক্ষমতায় আসতে পারি। তাহলে তাদের এখন মন্ত্রণালয় গঠন করা, চিন্তা করা, কারা সরকার কিভাবে চালাবে সেগুলো নিয়ে চিন্তা করা। এই যে 1 থেকে 1.5 বছরের মধ্যে কয়েকটা লেয়ারের ট্রানজিশনের মধ্য দিয়ে তারা গিয়েছে, যেগুলো হয়তো এক লেয়ারের জন্য 1-2 বছর করে সময় পাওয়া দরকার ছিল। যে এত কম সময়ে তাদের এত ট্রানজিশনের মধ্য দিয়ে গিয়েছে যে তাদের মানে এটা ওভারওয়েলমিং একটা সিচুয়েশন ছিল। ভোটের জায়গা থেকে আমি যদি বলি যে জামাতের ভোট ছিল 10-12%, সেই জায়গায় এখন যে 40% ভোট, তার মানে হঠাৎ করে আমি বলছি ইন আ সেন্স, যেহেতু আর ইলেকশন হয় নাই, হয়তো এটা গ্রাজুয়ালি বেড়েছে, আমরা তো বুঝতে পারি নাই। তো ভোটের সাপোর্টটা অনেক জায়গায় বেড়েছে, কিন্তু নির্বাচন করতে হলে সাপোর্ট যেমন লাগে, দাপটও লাগে। তো এইটা জামাতের, এই দাপটটা তৈরি হয় সংগঠন মজবুতি বা সংগঠনের তৈরি হওয়ার মাধ্যমে। তো জামাতে যেটা হয়েছে, হঠাৎ করে একটা ওভারওয়েলমিং সাপোর্ট জামাতের আসছে, কিন্তু সেটাকে অ্যাবজর্ভ করার মতো যে একই সাথে স্থানীয় পাওয়ারফুল মানে তৈরি হওয়া দরকার, সেটা তৈরি হয় নাই। সেটা অনেক জায়গাতে, যেমন ঢাকা 1 আসনের কথা আমি যদি বলি, যে ওখানে জামাতের সংগঠন একদমই দুর্বল আমি শুনলাম, কিন্তু জামাতের 1 লাখের বেশি ভোট পেয়েছে। তো এই যে অনেক ভোটাররা ভোট দিতে চায় জামাতকে, এবং অনেকে ঢাকায় ভোট দিতে গিয়ে বলছে আমি তো জামাতকে দাঁড়িপাল্লায় ভোট দিতে গেছি, কিন্তু কেন্দ্রে গিয়ে কোনো মানুষ দেখি না। ঢাকার আসনগুলোতে আমি অনেক জায়গায় ঘুরেছিলাম নির্বাচনের দিন, বেশ কয়েকটা কেন্দ্রে দেখেছি যে ওখানে শুধুমাত্র বিএনপির লোকজনই ভিজিবল, অন্য কোনো দল এনসিপি বা জামাতের লোকজন ভিজিবল ছিল না। তার মানে মানুষ ভোট দিতে আসছে, কিন্তু কেন্দ্রে ওই দলের কোনো লোকজন তেমন একটা নাই। এই গ্যাপটা ছিল, এটা আমি মনে করি যে মানে সময় তৈরি হতে সময় লাগবে, কিন্তু সাপোর্টটা সাধারণত সংগঠন মজবুতির সাথে সাথে আসে। জামাতে যেটা হয়ে গেছে, সাপোর্ট চলে আসছে, দাপটের জায়গাটা তৈরি হয় নাই, এটা তৈরি হতে সময় লাগে। কারণ অনেক সময় হয় কি, কেন্দ্রে যদি দেখে যে কোনো একটা পক্ষের লোকজন বেশি ভিজিবল, তখন মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়, ভয়ের পরিবেশ তৈরি হয়, তারা চাইলে যে কোনো সময় যে কোনো বিশৃঙ্খলা তৈরি করতে পারে। এটা হয়েছে, যেমন ঢাকা 8-এ নাসিরউদ্দিন পাটোর উপর হামলা হয়েছিল, এরকম হয়েছে। আরেকটা হচ্ছে ভোটার টার্নআউটের ব্যাপারে, যেটা হয়েছে ভোটার টার্নআউট আমরা যতটা এক্সপেক্ট করেছিলাম এবারে, তার চেয়ে তুলনামূলক কম হয়েছে। আমি বলবো স্ট্যান্ডার্ড ভোটার টার্নআউট হয়েছে অ্যারাউন্ড
60%। Alright. অন্যান্য নির্বাচনগুলো তো এরকম হয়, 2008-এ অস্বাভাবিকভাবে বেশি দেখানো হয়েছিল, কিন্তু 60% ভোটার টার্ন আউট গ্লোবালিও চিন্তা করলে, বাংলাদেশের হিসাবেও চিন্তা করলে স্ট্যান্ডার্ড ভোটার টার্ন আউট হয়েছে। কিন্তু আমাদের এক্সপেকটেশন ছিল এবারে ভোট আরো বেশি হবে, যেহেতু দীর্ঘদিন পরে একটা ভোট হচ্ছে। এখানে হয়তো 4-5% হচ্ছে আওয়ামী লীগের ভোটার, যারা ভোট দিতে আসে নাই শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে, আর বাকি ভোটাররা অনেকে নানান কারণে যায় না। যেমন আমি নিজেও ভোট দিতে যেতে পারি নাই, আমার ঢাকায় কাজ ছিল, আমি ভোটার হচ্ছে কুমিল্লায়। সো এরকম কারণে অনেকের হয়েছে। ঢাকায় ভোটার টার্ন আউটটা কম হয়েছে কারণ ঢাকার মানুষ ভোলাটাইল, তো দেখা গেছে একজন এক জায়গায় ভোটার হয়েছে, তারপর অন্যদিকে মুভ করে চলে গেছে, ভোট দিতে পারে নাই। তো ভোটার টার্ন আউটের সাথে জামাতের সাকসেসের একটা কোরিলেশন আমরা দেখেছি, যে যেখানে এখানে আমি এই গ্রাফটা দিব আপনাকে, যে বিভিন্ন ক্যাপে ভোটার টার্ন আউট আমরা দেখেছি 17 থেকে 44% ভোটার টার্ন আউট হলে, বা 40 থেকে 50, 50 থেকে 55, এরকম করে 65 থেকে 78% ভোটার টার্ন আউট যেই আসনগুলোতে হয়েছে, এখানে এই 273টা আসনের ডেটা অ্যানালাইসিস করে দেখা গেছে যে ভোটার টার্ন আউট যত বেশি হয়েছে তত জামাতের আসন বেড়েছে। মানে ভোটার টার্ন আউটের সাথে জামাতের আসন পাওয়ার একটা পজিটিভ কোরিলেশন আমরা দেখেছি। তার মানে ভোটার টার্ন আউট যদি আরো বেশি হতো জামাতের জন্য আরো বেটার হতো, কিন্তু আনফরচুনেটলি ভোটার টার্ন আউটটা কম হয়েছে। এটা আমি বলবো যে দল হিসাবে এটা জামাতের একটা ব্যর্থতা, যে তারা ভোটার টার্ন আউটের জন্য আরো চেষ্টা করা দরকার ছিল। এটা হতে পারে যে আসনগুলোতে দল মজবুত না কিন্তু সাপোর্ট তৈরি হয়েছে, সেখানে যেমন ভোটারদেরকে অনেক সময় হয় যেটা যে নিয়ে আসতে হয় কেন্দ্রে রিক্সা দিয়ে বা অন্যান্য কিছু দিয়ে, তারপরে হচ্ছে যে কিছু সাপোর্ট দিতে হয়, ভয়ও কাজ করে, বা তাদের কাছে যেতে হয়, রিকোয়েস্ট করতে হয়। এই কাজটা যেখানে সংগঠন দুর্বল ছিল জামাতের, সেখানে এই কাজটা কম হয়েছে এবং ভোটার টার্ন আউটও কম হয়েছে। টার্ন আউট কম হওয়ার কারণে জামাত সাফার করেছে। আরেকটা হচ্ছে যে জামাত এবার অনেক ক্ষেত্রে হতে পারে এটা যে জামাত তাদের ভোটার তো চিনতো না, অনেক মানুষ জামাতকে এবারেই প্রথম সমর্থন দিচ্ছে, অতীতে দেয় নাই। সো আপনি যখন ধরেন আপনি একটা গ্রাম থেকে বা একটা মহল্লা থেকে রিক্সা দিবেন যে আমার ভোটারদেরকে আমি যেন নিয়ে যেতে পারি, তো আপনার তো চিনতে হবে কারা আপনার ভোটার। তো এবারে জামাতের যে সাপোর্টটা এসেছে, আমার মনে হয় জামাতের লোকজনরা জানেও না যে এরা আমার ভোটার। তো এটার কারণে ভোটার টার্ন আউট কিছু কম হয়েছে, যে তারা তাদের ভোটারদের কাছে রিচ আউট করতে পারে নাই। আমার কাছে মনে হয় এটা। জামাত এবার নির্বাচনে এনসিপির সাথে জোট করেছে। জামাতের সাথে এনসিপির জোটকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? অনেকেই বলেছে এতে এনসিপির লস হয়েছে, কেউ বলেছে এটা জামায়াতের লস হয়েছে। এর সাথে আরো একটু জানতে চাই, রাজনৈতিক দল হিসেবে এনসিপি ভবিষ্যতে কেমন করবে বলে আপনি মনে করেন? রাজনৈতিক দল হিসাবে আমি যদি মূল্যায়ন করি, এনসিপি এবার ওয়ান্ডারফুল ফলাফল করেছে নির্বাচনে। তারা প্রায় 3% মতো ভোট পেয়েছে এবং তারা 30টা আসনে নির্বাচন করেছে জোটের পক্ষ থেকে। 30টার মতো আসনে, আরো কিছু আসনে হয়তো থাকতে পারে, এমনি 30টার মতো আসনে নির্বাচন করে তারা 6টা আসনে জয়লাভ করেছে। 6 জন এমপি গিয়েছে, একদম ইয়াং এমপিরা, যারা জীবনে প্রথমবার ইলেকশন করলো এবং নির্বাচিত হলো। এইটা একটা নতুন দল হিসেবে আমি বলবো এনসিপির বিশাল সাকসেস। এবং আমরা যদি মূল্যায়ন করি যে এনসিপি যদি জোটে না গিয়ে একা একা ইলেকশন করতো, তাহলে এখানে সম্ভাবনা আছে যে হয়তো এনসিপি একটাও আসন জিততো না, অথবা হয়তো ম্যাক্সিমাম একটা আসন জিততো, এরকম একটার বেশি আসন জিততো না। তো এই দিক থেকে আমি যদি চিন্তা করি, তাহলে এনসিপি খুবই ভালো ডিসিশন নিয়েছে যে তারা জোটের সাথে গিয়েছে এবং জোটে গিয়ে তারা নির্বাচন করে 6 জন এমপি সংসদে গিয়েছে এবং বিরোধী দলের চিফ হুইপ হয়েছে এবং 3য় বৃহত্তম রাজনৈতিক দল হয়েছে দেশের। এটা নতুন দল হিসেবে এনসিপি সেলিব্রেট করার মতো ব্যাপার, খুবই ভালো ব্যাপার, প্রত্যাশার মানে খুবই ভালো ফলাফল করেছে। এখন এটা যদি আমরা চিন্তা করি যে আমি বললাম যে জোটে না গিয়ে যদি একা ইলেকশন করতো তাহলে এরকম ভালো করতে পারতো না। সো জোটে যাওয়ার ডিসিশনটা খুবই ভালো ডিসিশন ছিল। এখন আমরা যদি চিন্তা করি যে জোটে বিএনপির সাথে যদি এনসিপি জোটে যেত, তাহলে জামাতের সাথে জোটে যাওয়ার মধ্যে কেমন তফাৎ হতো। তো বিএনপির সাথে যদি এনসিপি জোটে যেত, তাহলে এনসিপি কে বিএনপির পক্ষ থেকে 4-5টার বেশি আসন দিত না, যেটা আলোচনা আমরা শুনেছিলাম। এটা যেমন জমিয়তকে বিএনপি দিয়েছে সর্বোচ্চ 4টা আসন, তার একটা শরিক দলকে, এনসিপি কে এর বেশি দেওয়ার কথা না, দিত না। তো এতে করে যেটা হতো যে এনসিপি 4টা আসন, ওই 4টা আসনের মধ্যে এবারে কে জিততো, কয়জন জিততো, এটা একটা রিস্কের ব্যাপার। তার মানে তো 30 জন যে এখন নির্বাচন করলো, তাদের যে একটা পলিটিক্যাল ভিত্তি তৈরি হলো ওই আসনগুলাতে, এটা হতো না। দ্বিতীয়ত হচ্ছে যে এখন তো 6 জন জিতলো, তখন তো আসনই থাকতো 4টা। সো 4টার মধ্যে কয়টা জিতে সেটা একটা থাকতো। আর বিএনপির সাথে জোট করলে যেটা হতো যে 4টা আসন দেওয়া হতো, সেই 4টা আসন থেকে জিতে আসতে পারতো কিনা, এটা একটা রিস্ক ছিল। যেমন জমিয়তকে 4টা আসন দেওয়া হচ্ছে, জমিয়ত একটাও জিতে নাই। একটাতে বিএনপির বিদ্রোহী জিতেছে, অন্যগুলোতে অন্যরা জিতেছে। তো এই এনসিপি কে যদি বিএনপির সাথে জোটে যেত, 3টা বা 4টা আসনে যদি দিত, সেখানে হয়তো বিএনপির বিদ্রোহী থাকতো, তারা জিতে আসার চান্স ছিল, বা বিদ্রোহীর সাথে কম্পিট করে না পেরে হয়তো জামাত জিতে যেত। যেমন রাশেদ খানের আসনটাই যেটা হয়েছে গণ অধিকার পরিষদের, সেটা জামাত জিতে গিয়েছে, অথচ এটা বিএনপির কোর আসন ছিল, বিএনপির বিদ্রোহী ছিল, রাশেদ খানও ছিল, জামাত জিতেছে। তো
এনসিপির ক্ষেত্রে এটা হতো এবং এনসিপির জিতে আসার সম্ভাবনা খুবই কম হতো। এখন যে এনসিপির পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন সংসদে সেটা থাকতো না, চিফ হুইপ হওয়ার সুযোগ তো থাকতোই না। তারপর হচ্ছে এতগুলো আসনে যে ভিত্তি তৈরি হলো সেটা হতো না। এট দ্য সেম টাইম পলিটিক্যাল পার্টি হিসেবে তাদের পার্টি হিসেবে এক্সিস্টেন্সটা একটা থ্রেটের মুখে পড়তো, Right. কারণ তাদের যে অ্যাসপাইরেশন নেতাদের মধ্যে ইলেকশন করার ব্যাপারে, তো সেক্ষেত্রে মাত্র 4জন যদি ইলেকশন 4-5জন যদি ইলেকশন করতে পারতো তাহলে বাকিরা হয়তো দল ছেড়ে চলে যেত, দল একটা ভাঙনের মুখে পড়লেও পড়তে পারতো। এটা আশঙ্কা করেই তো তার শেষ পর্যন্ত তারা জামাতের সাথে গিয়েছে। আদর্শিক মিল আছে ঠিক আছে, কিন্তু এট দ্য সেম টাইম আদর্শিক ঐক্য প্লাস হচ্ছে যে নিজেদের দল গোছানো এবং দল টিকিয়ে রাখা, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার ছিল ডেফিনেটলি। Right. এনসিপির সাথে এনসিপি থেকে কয়েকজন জামাতের সাথে জোট হওয়ার কারণে বের হয়ে গিয়েছিল, যেমন তার মধ্যে একজন ডাক্তার তাসিম জারা আসন ঢাকা 9 ইলেকশন করেছে। এখানে এনসিপি সেকেন্ড হয়েছে, তাসনিম জারা থার্ড হয়েছে, কিন্তু দুজনে বেশ ভালো ভোট পেয়েছে। যদি এই দুইজনের ভোট একসাথে হতো তাহলে বিএনপির প্রার্থীর সাথে ডিফারেন্স খুবই কম, মানে হয়তো দুজন একসাথে থাকলে মানুষের যে ভাইভ তৈরি হতো যে এরা জিতে যেতে পারে, তাহলে হয়তো এখানে জিতে যেত। তো তাসনিম জারার ক্ষেত্রে আমি বলবো যে তাসনিম জারা জোট ছেড়ে গিয়ে, মানে দল ছেড়ে গিয়ে লুজার হয়েছে এখানে। তাসনিম জারা যদি এনসিপিতে থাকতো তাহলে ঢাকা 9 আসন জামাতের জোটের পক্ষ থেকে তাসনিম জারা পেত, এবং একটা ভালো সম্ভাবনা ছিল যে তাসনিম জারা আবার এমপি হয়ে সংসদে যেতে পারতো। Right. তো আমি মনে করি এখানে তাসনিম জারা একটা ভুল ডিসিশন ছিল যে তাসনিম জারা এখানে বেরিয়ে গেছে, বের হয়ে গিয়ে জিততে পারে নাই। এবার নির্বাচনে আমরা এবি পার্টির পারফরমেন্সও দেখেছি, তারাও তো 11 জোটে সামিল হয়েছিলেন, কিন্তু নির্বাচনে তারা একটি আসনও পায়নি। জানতে চাই এবি পার্টির রাজনীতির ভবিষ্যৎ কেমন হতে পারে? এবি পার্টির মূল্যায়ন যদি করতে বলেন আমাকে, আমি আসলে এবি পার্টির খুব কোনো ভালো ফিউচার দেখি না রাজনীতিতে। এবি পার্টি একটা ভালো ভাইভ নিয়ে, ভালো হোপ নিয়ে শুরু করেছিল। যখন তারা শুরু করেছিল তাদের মধ্যে একটা এক্সপেকটেশন ছিল যে সারা দুনিয়ার অ্যাসেসমেন্টটা তাদের কাছে ছিল যে ইসলামিক দলগুলো পলিটিক্সে ভালো করে না, ইলেকটোরাল পলিটিক্সে। তারপরে হচ্ছে যে ইসলামিক দলগুলো ক্ষমতায় আসা সম্ভব না। আবার যদি সেকুলার একটা ভাইভ নিয়ে, সেকুলার আহ্বান নিয়ে তারা যদি আসে ইসলামিক দল থেকে বের হয়ে গিয়ে অধিকারের রাজনীতির কথা বলে, তাহলে সেখানে তাদের সাথে দলে দলে মানুষদের যোগ দেওয়ার কথা। ইসলামিক দল থেকেও যাদের সাথে তারা বিলং করে সেখান থেকে একটা গ্রুপ বের হয়ে তাদের সাথে যোগ দিবে, এবং জেনারেল মানুষদের মধ্যে অনেকে তাদের সাথে যোগ দিবে এবং একটি স্ট্রং রাজনৈতিক দল হিসাবে তৈরি হবে। যেটার উদাহরণ হিসেবে তারা চিন্তা করেছে হচ্ছে যেমন এরদোয়ানের দল তুরস্কে, বা আনোয়ার ইব্রাহিমের দল মালয়েশিয়া, বা ইমরান খানের দল পাকিস্তানে, এগুলো ভালো করেছে, সাকসেস স্টোরি এসেছে। কিন্তু এবি পার্টির ক্ষেত্রে সেটা হয়নি। তো এবি পার্টির ক্ষেত্রে, এবি পার্টির এবারে নির্বাচনের ফলাফল যদি দেখি, জোট থেকে, জামাতের জোট থেকে এবি পার্টিকে 3টা আসন দেওয়া হয়েছিল। ফেনী 2, বরিশাল 3, পটুয়াখালী 1, 3টা আসনেই তারা উইন করতে পারেনি। ফেনী 2-তে সবচেয়ে ভালো ভোট পেয়েছে তারা 36%, বরিশাল 3-এ 35% এবং পটুয়াখালী 1-এ 18% ভোট পেয়েছে। আর বাকি আরো কিছু আসনে তারা নির্বাচন করেছে, এগুলোতে উল্লেখযোগ্য কোনো ভোট পায় নাই। যেমন ঢাকা 10-এ নির্বাচন করেছে অ্যারাউন্ড 1500-র মতো ভোট পেয়েছে। কুমিল্লা 5-এ নির্বাচন করেছে বেশরা জুবাইর আহমেদ ভূঁইয়া, অ্যারাউন্ড 2000-2500 ভোট পেয়েছে। তো খুব একটা উল্লেখযোগ্য জনসমর্থন তাদের প্রতি আমি দেখিনি, এবং ভবিষ্যৎ আমি এটার ভালো দেখি না, ইন আ সেন্স যে এই জনসমর্থন যদি, যেই 3 আসনে জামাত জোট থেকে ইলেকশন করেছে, এটা জোট থেকে ইলেকশন না করলে সেখানে হয়তো 2000-2500 এরকম ভোটের ব্যবধানে বেশি পেত না। তো তাদের যে মেজর মানে তাদের যে এজামশনের উপরে এবি পার্টি হয়েছে, এটার যে মেজর ফ্লজ আমি দেখি, এটা হচ্ছে যে ফর এক্সাম্পল এরদোয়ানের কথা যদি বলি, এরদোয়ান সাদত পার্টিতে ছিল, তুরস্কের যে ইসলামিক পার্টি সাদত পার্টিতে ছিল, এবং সাদত পার্টি একবার ক্ষমতায় এসেছিল, মিলিটারি কুয়ের কারণে 1 বছরের বেশি থাকতে পারে নাই নাজমুদ্দিন আরবাকানের নেতৃত্বে। পরবর্তীতে এরদোয়ান আলাদা পার্টি করেছে এবং সেটা সাকসেসফুলি এখন রান করছে। তো এই এরদোয়ান আলাদা পার্টি করার আগে এরদোয়ান যেটা করেছিল, এরদোয়ান সাদত পার্টির হয়ে ইস্তাম্বুলের মেয়র ছিল এবং মানুষের ট্রাস্ট অর্জন করেছে যে সে পলিটিক্যালি একজন সাকসেসফুল লিডার এবং সে লিড দিতে পারবে, গভর্নমেন্ট চালাতে পারবে, এই ক্রেডেনশিয়াল তার তৈরি হয়েছিল। আনোয়ার ইব্রাহিমের কেস যদি আমরা দেখি, আনোয়ার ইব্রাহিম তার যে মালাই পার্টির সাথে ছিল, মাহাতির মোহাম্মদের সাথে, সেই পার্টিতে সে ইলেক্টেড হয়েছে, এমপি হয়েছে, মিনিস্টার হয়েছে, উপপ্রধানমন্ত্রী হয়েছে, এডুকেশন মিনিস্টার ছিল, দীর্ঘ তার রাজনৈতিক কেরিয়ার আছে, সেটা দেখিয়েছে। ইমরান খানের ক্ষেত্রে আমরা যদি বলি, ইমরান খান সফল একজন মানুষ ছিলেন, ক্রিকেটের সফল মানুষ ছিলেন, তারপরে তার সামাজিক কার্যক্রমের মাধ্যমে তার একটা গ্রহণযোগ্যতা ছিল। তো এদের ক্ষেত্রে যেটা হয়েছে যে এরা আগে
তাদের ক্রেডেনশিয়ালটা প্রুফ করেছে, এরদোয়ান তার ক্রেডেনশিয়াল প্রুফ করেছে, তার প্রতি মানুষের ট্রাস্ট তৈরি হয়েছে এবং সেই দলটা সেখানে ক্ষমতায় আসার মতো দল ছিল, তার অরিজিনাল যে দল। তার মানে হচ্ছে সে ক্ষমতা আসার মতো দল মানে কি, মানুষের মধ্যে একটা মেজর সাপোর্ট সেই দলের পক্ষে ছিল। তারপর যখন সে দল থেকে বের হয়ে নতুন একটা পার্টি করেছে, তখন সেই দল থেকে মানুষজন বের হয়ে আসছে, নতুন অনেকে এসে যোগ দিয়েছে এবং সেই ক্ষমতায় যাওয়ার মতো দল তৈরি করতে পেরেছে অল্প সময়ের মধ্যে, যেটা এবি পার্টির ক্ষেত্রে হয় নাই। এবি পার্টি যারা গঠন করেছেন তাদের কারো এরকম রাজনৈতিক ক্রেডেনশিয়াল নাই। তাদেরকে দেখে যে মানুষ, যে আমি মেম্বার চেয়ারম্যান ছিলাম বা কমিশনার ছিলাম, মেয়র ছিলাম, এমপি ছিলাম, এরকম একজন মানুষও তাদের সাথে নাই, যেটা দিয়ে তারা মানুষের সেই ট্রাস্টটা অর্জন করতে পারে যে আমরা সেই রাজনৈতিক সক্ষমতা রাখি, আমাদের উপর ট্রাস্ট করতে পারেন। নাম্বার 2 হচ্ছে এরদোয়ান বের হয়ে আসছে এমন একটা পার্টি থেকে যেই পার্টিটা ক্ষমতায় যাওয়ার মতো সাপোর্ট ছিল। সো এই কারণে তার সাথে সেই পার্টি থেকে যদি অর্ধেক মানুষও চলে আসে, তাহলে সে একটা বিশাল পার্টি হয়ে যাবে। এবি পার্টি যখন গঠন হয়েছে জামাত থেকে বের হয়ে এসে, জামাতেরই তখন সাপোর্ট আমরা জানি 10-12% বা যদি 15%ও ধরি, সে 15%-এর একটা দল থেকে বের হয়ে যদি আপনি দল করেন, সেই দলে হয়তো 7-8% মানুষ এসে যোগ হবে সেখান থেকে, মানে দুইটা পার্টি দুর্বল হয়ে যাবে, কোনোটারই ভালো কিছু হওয়ার মতো চান্স নাই। আর সাধারণ মানুষরা এবি পার্টি যেটা হোপ দেখিয়েছিল যে সাধারণ মানুষরা দলে দলে আমাদের সাথে যোগ দেবে, সেটা ঘটেনি এবং সেটা আসলে ঘটার কোনো কারণও নাই। কারণ যেটা বললাম যে এই নেতাদের তো পলিটিক্যাল ক্রেডেনশিয়াল নাই, পলিটিক্যাল কোনো ট্রাস্টেড ফিগার আসলে মনে হয় ছিল ওভাবে এই জায়গায় মানে তাদের কোনো ওই ধরনের পলিটিক্যাল ফিগার ছিল না যেটা দেখে মানুষ দলে দলে তাদের দিকে যোগ দিবে। এবি পার্টি থেকে বের হয়ে গিয়ে যেমন এবার আতিক মুজাহিদ এবি পার্টিতে ছিল, আতিক মুজাহিদ এবি পার্টি থেকে বের হয়ে গিয়ে এনসিপিতে যোগ দিয়েছে এবং সে জামাত জোট থেকে এমপি ইলেক্টেড হয়ে আসছে। সেটা হয়তো এবি পার্টির সাথে থাকলে সে এমপি হতে পারতো না। আলী নাসের খান, অ্যাডভোকেট আলী নাসের খান এবি পার্টির সাথে ছিল, এবি পার্টি থেকে বের হয়ে সে এনসিপিতে গিয়েছে এবং এনসিপিতে গিয়ে আবার নমিনেশন পেয়েছে এবং ইলেকশন করেছে, যদিও জিতে আসতে পারে নাই। তারপরে যেমন নাসিরউদ্দিন পাটোয়ারি এবি পার্টির সাথে ছিল, সেখান থেকে বের হয়ে এনসিপিতে বড় নেতা হয়েছে, ঢাকা আট ইলেকশন করেছে এবং সে খুবই হার্ড কন্টেস্ট করেছে, যেটার মতো যেটা এবি পার্টির আর কেউ এই লেভেলের কন্টেস্টও করতে পারে নাই। তেমনি সে এখানে এসে এনসিপিতে এসে ভালো করেছে, হয়তো এমপি হয়ে গেলেও হয়ে যেতে পারতো। তার মানে আমি দেখছি এবি পার্টি থেকে যারা বের হয়ে আসছে তারা বেটার করেছে এনসিপিতে এসে। আমি এবি পার্টির 1-2 জনকে এরকম বলেছিলাম যখন এনসিপি গঠন হয় তখন, যে আপনারা এবি পার্টি বিলুপ্ত করে দিয়ে বা এবি পার্টি থেকে বের হয়ে এনসিপির সাথে জয়েন করেন, কারণ এবি পার্টির আবেদন আসলে আর নাই, এনসিপির আবেদন তৈরি হচ্ছে জুলাইয়ের কারণে। তখন অনেকে সেটাকে একটা ভায়াবল সাজেশন মনে করে নাই, কিন্তু আদতে আলটিমেটলি আমি দেখলাম সেটাই হয়েছে। যারা এবি পার্টি থেকে বের হয়ে গিয়ে এনসিপিতে গেল, এবি পার্টির জুনিয়র পর্যায়ের নেতা, তারা এনসিপিতে গিয়ে ভালো করেছে, এমপি হয়ে গেছে বা খুব ভালো কন্টেস্ট করেছে। তা আমার মনে হয় এবি পার্টির খুব একটা ভবিষ্যৎ আমি দেখি না। আর এবি পার্টির ভবিষ্যৎটা আরো দুর্বল হয়ে গেছে। জামাত যেহেতু এবার নির্বাচনে ভালো করেছে, যেটা হয় জামাতের মধ্যে একটা হতাশাগ্রস্ত গ্রুপ ছিল যারা মনে করছিল জামাতকে দিয়ে আর কিছু হবে না, তারা একটা অল্টারনেটিভ খুঁজছিল, সেটার কারণে তারা কেউ এবি পার্টিতে যোগ দিয়েছে বা ইয়ে করেছে। এখন আবার তাদের অনেকেই আবার জামাতে ব্যাক করতেছে। তো আমি মনে করি এবি পার্টির জন্য বেস্ট অপশন হচ্ছে যে তারা এবি পার্টি বিলুপ্ত করে দিয়ে অন্য কোনো দলের সাথে মার্জ হয়ে যাওয়া, সেটা এনসিপি হোক বা জামাত হোক, মানে থাকতে পারে একটা ফ্ল্যাগ বিয়ার করা, কিন্তু এই ফ্ল্যাগ থেকে আমি খুব ভবিষ্যৎ ভালো দেখি না যে এখান থেকে ভালো করবে। কারণ এবারে যে ভালো ভাইভ ছিল জোটের সাথে, সেখান থেকেই তারা ইলেক্টেড হয়ে আসতে পারে নাই। তো ভবিষ্যতে আর ইলেক্টেড হয়ে আসার সম্ভাবনা আমি দেখি না। এবারে নির্বাচনে আমি যদি জমিয়তের কথা বলি, জমিয়তকে আমি একটা লুজার পার্টি বলবো এবারে নির্বাচনে। যে জমিয়ত 4টা আসনে ইলেকশন করেছে বিএনপি জোট থেকে, তারা একটা আসনও জিতে আসতে পারে নাই। জমিয়ত সিলেটে একটা আসনে করেছে, সেখানে জমিয়তের সাথে জামাত জোটের খেলাফত মজলিস জিতে এসেছে। নারায়ণগঞ্জে একটা আসনে করেছে, সেটা জামাত জোটের এনসিপি জিতেছে। ব্রাহ্মণবাড়িয়ায় একটা আসনে নির্বাচন করেছে, সেটা বিএনপির বিদ্রোহী প্রার্থী রুমিন ফারহানা জিতেছে। উত্তরবঙ্গে আরেকটা আসন ছিল জমিয়তের, সেটাও জামাত জিতেছে তাদের সাথে ইলেকশন করে। তার মানে হচ্ছে জমিয়তের যে কওমি বেইজ একটা ভালো স্ট্রং হোল্ড ছিল, সেটা আসলে দুর্বল হয়ে গেছে। আমি মনে করি তারা যদিও মোটামুটি ভালো ভোট পেয়েছে, যেহেতু বিএনপির সমর্থন নিয়ে তারা নির্বাচন করেছে, কিন্তু এইটা রিফ্লেক্টেড হয় নাই তাদের আলটিমেট ফলাফলে। আরেকটা যেটা হচ্ছে যে বিএনপির সাথে যারা জোট করেছিল বাকি সব দলেই কোনো না কোনো ভাবে মূল্যায়িত হয়েছে, মন্ত্রিত্ব পেয়েছে বা বিভিন্ন পজিশন পেয়েছে, যেটা জমিয়ত থেকে কেউ পায়নি। বা কেউ মনে করেছিল যে হয়তো ধর্মমন্ত্রী তাদের মধ্য থেকে কেউ একজন হতে পারে। যেমন এই
অন্তর্বর্তীকালীন সরকারে কিন্তু ধর্মমন্ত্রী কওমি আলেমদের মধ্যে থেকে একজন হয়েছিল ডক্টর আফম খালেদ হোসেন। তো উনি কিন্তু ভালো পারফর্ম করেছে। তার মানে ওনাদের মধ্যেও লোকজন আছে যারা মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে ধর্ম মন্ত্রণালয় অ্যাটলিস্ট ভালোভাবে চালাতে পারবেন, এরকম লোকজন আছে। কিন্তু সেই জায়গায় জমিয়ত সে মূল্যায়নটা পায় না, হয়তো তারা সেই বার্গেনিংটা বিএনপির সাথে করতে পারে নাই। যেটা নূরের পার্টি একজন এমপি হয়েও সে মন্ত্রিত্ব পেয়েছে, ববি হাজ্জাজ মন্ত্রিত্ব পেয়েছে, বা আন্দালি পার্থ সম্ভবত মন্ত্রিত্ব পেয়েছে না। হ্যাঁ, তো অন্য দলগুলো আবার পেয়েছে, ওই যে মাথাল যে গণসংহতি আন্দোলন, তারাও মন্ত্রিত্ব পেয়েছে। তার মানে ছোট ছোট বাকি যে দলগুলো বিএনপির সাথে ছিল তারা ওই মূল্যায়নটা পেয়েছে, যেটা জমিয়ত 4টা আসনে ইলেকশন করেও পায় নাই। কারণ ওদের একটা বড় ধরনের ফেলিওর আমি বলবো এই জায়গা থেকে। অলরাইট, আপনি নুরুল হক নূরের কথা বলছিলেন। নুরুল হক নূরের যে গণ অধিকার পরিষদ, এটা একটা সময় আমাদের দেশে বেশ আলোচনা ছড়িয়েছিল। গণ অধিকার পরিষদের ভবিষ্যৎ নিয়ে যদি কিছু বলেন। গণ অধিকার পরিষদের হচ্ছে, দেখেন, রাজনৈতিক দলগুলো যদি সংসদের প্রতিনিধিত্ব করতে না পারে তাহলে এদের সাথে মানুষজন বেশি দিন রাজনীতি করে না সাধারণত, এরকম হয়। বাংলাদেশে অনেক পার্টি আছে যেগুলো হচ্ছে, এই ছোট ছোট অনেকগুলো পার্টি আছে যেগুলো হয়তো ওই যে এক ব্যক্তি কেন্দ্রিক একটা পার্টি হিসেবে টিকে থাকবে। তো এবারে গণ অধিকার পরিষদের আমি বলবো এটা একটা সাকসেস। নুরুল হক নূর এমপি হয়েছে এবং সেখানে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থীও ছিল, সেখানে ফাইট করে সে এমপি হয়ে আসছে এবং পরবর্তীতে মন্ত্রীও হলো। এটা তার জায়গা থেকে একটা বড় সাকসেস আমি বলবো। অ্যাট দ্য সেম টাইম তার দল থেকে আরেকজন নির্বাচন করেছে দলের সেক্রেটারি রাশেদ খান। রাশেদ খান সরাসরি ট্রাক প্রতীকে, মানে দলের প্রতীকে না করে বিএনপি ধানের শীষের প্রতীকে নির্বাচন করেছে, যদিও সে শেষ পর্যন্ত জিতে আসতে পারে নাই। সেখানে বিএনপির একজন বিদ্রোহী ক্যান্ডিডেট ছিল এবং এটা রাশেদের নিজের আসন ছিল না, অন্য একটা আসনে তাকে নমিনেশন দেওয়া হয়েছে। সবকিছু মিলে সেখান থেকে জিতে আসতে পারে না। তো রাশেদের জায়গা থেকে, রাশেদ খানের জায়গা থেকে যদি আমি চিন্তা করি যে এটা তার জন্য একটা বড় লস হয়েছে। একে তো হচ্ছে গণ অধিকার পরিষদের পদ হারালো, এখান থেকে পদত্যাগ করে আবার বিএনপিতে যোগ দিয়ে সেখান থেকে ধানের শীষ নিয়ে ইলেকশন করেও জিততে পারে নাই। এটা অবশ্য ভালো ডিসিশন আমি মনে করি যে ধানের শীষ নিয়ে নির্বাচন করার, কারণ এবারে নির্বাচনটা ছিল ধানের শীষ বনাম দাঁড়িপাল্লার। তো ধানের শীষ নিয়ে নির্বাচন করলে জিতে আসার সম্ভাবনাটা বেশি। সে ভালো ডিসিশন নিয়েছে, যেটা ববি হাজ্জাজও নিয়েছে। যে ববি হাজ্জাজ তার যে এনডিএম ছিল, এনডিএম বিলুপ্ত করে দিয়ে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ নিয়ে নির্বাচন করেছে। এবং ঢাকা 13 আসনে যদি ববি হাজ্জাজ ধানের শীষ নিয়ে ইলেকশন না করতো তাহলে তার জিতে আসা ডিফিকাল্ট হতো, জিততো না। অথবা যদি এমন হতো যে ববি হাজ্জাজ ধানের শীষ, মাওলানা মামুনুল হক দাঁড়িপাল্লা, তাহলেও কিন্তু ইলেকশনটাই হয়তো ভিন্ন রেজাল্ট হতে পারতো। এখানে যেটা হয়েছে যে যদি কারোই ধানের শীষ বা দাঁড়িপাল্লা না থাকতো তাহলে একরকম হতো, আবার একজনের ধানের শীষ আছে আরেকজনের দাঁড়িপাল্লা নাই, এটা একটা ক্ষতি হয়েছে। তো এইটা ববি হাজ্জাজ এবং রাশেদ খান আমি মনে করি ভালো ডিসিশন নিয়েছে। এলডিপিরও একজন এরকম ধানের শীষ নিয়ে নির্বাচন করছে। তো আমি যদি গণ অধিকার পরিষদে আসি তাহলে রাশেদ খানেরটা আমি বললাম যে রাশেদ খান এখানে লুজার হয়েছে এবং ভবিষ্যতে রাশেদ খানকে বিএনপি থেকে আর নমিনেশন দিবে কিনা এটা খুবই সম্ভাবনা খুবই কম। কারণ ওখানে যেহেতু বিএনপির স্ট্রং ক্যান্ডিডেট আগে থেকে আছে, সে আবার বিদ্রোহী ইলেকশনও করেছে, তার ভালো সাপোর্ট আছে। তো সে জায়গায় রাশেদ খানের সেখানে নমিনেশন পাওয়ার সম্ভাবনা অনেক কম, যেহেতু তার দলে আসলে ওইভাবে কোনো পদ পদবি নাই। আবার গণ অধিকার পরিষদে সে আবার ভালো করে ফিরতে পারবে কিনা সেটা একটা চ্যালেঞ্জ, যেহেতু পদত্যাগ করে গিয়েছে, এখানে আরেকজন এখন দায়িত্ব পালন করতেছে। সো তার জন্য এটা একটা টানাপড়ন। আর ওভারঅল গণ অধিকার পরিষদের কথা আমি যদি বলি, যেহেতু নুরুল হক নূর এমপি হয়েছে এবং মন্ত্রী হয়েছে, সো তাকে কেন্দ্র করে অ্যাটলিস্ট একটা আসনকে নিয়ে তার রাজনৈতিক একটা ফিউচার অ্যাটলিস্ট ছোট ছোট করে হলেও টিকে থাকবে। তবে সেটা অবশ্যই এরকম মানে বিএনপি বা জামাতের সাথে অ্যালাই হয়ে টিকে থাকতে হবে, এককভাবে ডিফিকাল্ট হবে, যেটা আন্দালির রহমান প্রার্থীর ক্ষেত্রেও হয়েছে। তো এইটা এইভাবে হয়তো টিকে থাকবে এবং একবারে নাই হয়ে যাওয়ার চেয়ে আমি মনে করি বেটার করেছে। আমরা সামগ্রিকভাবে আলোচনায় যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নির্বাচনের ছোট ছোট দলগুলো যেগুলো জোটে শরিক হয়েছে তাদের ভরাডুবি হয়েছে, বলা যায় দলগুলো এখন বিলীন হওয়ার পথে, এবং এদের অধিকাংশ দলই বিএনপির সাথে তারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছে। এই দলগুলোর আসলে ভবিষ্যৎ কি আমরা যদি ইন এ ওয়ার্ড জানতে চাই? ছোট ছোট দলগুলোর ক্ষেত্রে আমি গত বছর একটা লেখা লিখেছিলাম পলিটিক্যাল অলিগোপলি নিয়ে। দ্য ইনসাইট এটা পাবলিশ করেছিল। ইনসাইট ইউএস বেসড একটা ম্যাগাজিনের মতো, তো ওদের ওয়েবসাইটে লেখাটা আছে। তো ওখানে আমি যেটা বলেছিলাম যে পলিটিক্যাল অলিগোপলির এটা হচ্ছে এরকম যে
ওই আমরা মার্কেটে যদি দেখি ইকোনমিক্সে আমরা যখন অলিগোপলি নিয়ে পড়াশোনা করি যে বড় বড় প্রতিষ্ঠানগুলো বড় বড় কর্পোরেট বা বড় বড় কোম্পানিগুলো ছোট ছোট কোম্পানিগুলোকে দাঁড়াতে দেয় না, বা ছোট ছোট কোম্পানিগুলো বড় কোম্পানির সাথে ফাইট করে টিকে থাকতে পারে না, একসময় দুর্বল হয়ে যায় বা মার্কেট ছেড়ে চলে যায়, এরকম হয়। তো বাংলাদেশের ক্ষেত্রেও যে মানে আইডিওলজি বা এটা সেটা এইগুলার বাইরেও রাজনীতিতে মানুষ যখন সফলতা দেখে না তখন একটা তো ফ্রাস্ট্রেশন তৈরি হয়। তো ছোট ছোট পার্টিগুলোর ক্ষেত্রে যেটা হয়, ছোট ছোট পার্টির এরকম বড় বড় নেতারা অনেক সময় যে বড় পার্টির সাথে মার্জ হয়ে যায়। এটা আপনি দেখবেন যে অতীতে বিভিন্ন দল থেকে এক দল থেকে আরেক দল এরকম মুভ করেছে। এবার যেমন বাংলাদেশ এলডিপি নামে একটা দল ছিল, যে সেলিম নামে একজন, যিনি লক্ষ্মীপুর থেকে আবার বিএনপি এমপি হয়ে আসলেন ওনাদের নেতৃত্বে। তো সেটা আবার ওনারা বিলুপ্ত করে দিয়ে বিএনপির সাথে মার্জ হয়ে গেছে এবং সেখান থেকে ওনারা 2জন এমপি হয়েছেন, না 1জন বা 2জন এমপি হয়েছেন সম্ভবত। কুমিল্লা ইলেকশন করেছিলেন রেদওয়ান আহমদ, উনি সম্ভবত জিতে, আর লক্ষ্মীপুর থেকে সেলিম সাহেব ইলেকশন করে জিতে এসেছেন। এনডিএম যেমন ববি হাজ্জাজ বিলুপ্ত করে দিয়ে বিএনপির সাথে মার্জ করে জিতে এসেছেন, রাশেদ খান বের হয়ে গিয়ে জিতে এসেছেন। তো এরকম ঘটনাটা আমরা কিছু দেখেছি। তো ছোট ছোট দলগুলোর ক্ষেত্রে এটা একটা চ্যালেঞ্জ যে ছোট ছোট দলের বড় ফিগার পলিটিক্যালি বা মিডিয়াতে তারা গুরুত্ব পান, কিন্তু রাজনৈতিক সমর্থনের জায়গায় এটা আসলে আমরা ওভাবে দেখি না। যেমন আসম রবের মতো নেতা ইলেক্টেড হয়ে আসতে পারেন না, বা মাহমুদুর রহমান মান্না ইলেক্টেড হয়ে আসতে পারেন না, বা অতীতে আমরা দেখেছি ডক্টর কামাল হোসেন ইলেক্টেড হয়ে আসতে পারেন না। এবার যেমন কর্নেল অলির ছেলে ইলেকশন করেছিল, হেরেছে, খুব অল্প ভোটে হেরেছে যদিও। কর্নেল অলি অতীতে ইলেক্টেড হয়ে আসছিলেন এলডিপি করেও, এবারে জিততে পারেন নাই। তারপরে জুনায়েদ সাকি যেমন কখনো জিতে আসতে পারেন না, এবার বিএনপির সাথে গিয়ে এমপি হয়ে এসেছেন। তো এই ছোট দলগুলোর ভবিষ্যৎটা আসলে বিএনপি বা জামাতের সাথে, মানে বড় দুটা দলের সাথে জড়িয়ে যাবে। কোনো একটা জোটের সাথে তাদেরকে থাকতে হবে, আদারওয়াইজ আসলে এককভাবে নির্বাচন করে আসতে পারবে না। তবে মানে সেটাও যদি হয়, এটা আমি একটা সাকসেস বলবো তাদের, যে তারা অতটুকু প্রোফাইল তৈরি করতে পেরেছে যে বিএনপি বা জামাত তাদের সাথে সেই নেগোসিয়েশনে গিয়েছে, তাদেরকে আসন দিয়েছে, ইলেক্টেড হয়ে আসছে এবং বিএনপি তাদেরকে মন্ত্রী বানিয়েছে। তো এইটা তাদের একটা শক্তি, যে তারা ওইটুকু ইমেজ বা ওইটুকু প্রোফাইল তৈরি করতে পেরেছে পলিটিক্সে, বা ওইটুকু গুরুত্ব নিজেদের জন্য তৈরি করতে পেরেছে, গুরুত্বপূর্ণ হিসাবে নিজেদেরকে তৈরি করতে পেরেছে। তো এইটা হয়তো এই সার্টেন লেভেলে সার্ভাইভ করে যাবে। কিন্তু ভবিষ্যতে যদি কখনো জোটের সাথে তারা ওই নেগোসিয়েশনে যেতে না পারে, তাহলে হয়তো সার্ভাইভ করবে না ওভাবে, এটা আমার কাছে মনে হয়। বা নামকা আসতে সার্ভাইভ করবে, যেমন গণফোরাম তো সার্ভাইভ করছে, দল হিসাবে আছে, তেলাপোকার মতো 1000 বছর ধরে টিকে থাকার মধ্যে তো কোনো সার্থকতা নাই। বাট গণফোরাম থেকেও কিন্তু 2018 ইলেকশনে সুলতান মনসুর এমপি হয়ে আসছিলেন বিএনপির সমর্থন নিয়ে। তার মানে হচ্ছে এই ছোট দলগুলোর ভাগ্যটা বড় দলগুলোর সাথে কানেক্টেড হয়ে গেছে আর কি, এগুলোর মধ্য থেকে আসলে। কারণ এবার নির্বাচনে আপনি যদি দেখেন, এবার নির্বাচনেও কিন্তু ওই যে বড় দুই দলের প্রতীকের নির্বাচন হয়েছে মোস্টলি বলা যায়, মানে দাঁড়িপাল্লা ভার্সেস ধানের শীষ। এবং এই একটা অ্যানালাইসিস আপনি দেখবেন যে যেই 220টা আসনে দাঁড়িপাল্লা এবং ধানের শীষ ছিল, সেইটার কম্প্যারিজন করলে হচ্ছে বিএনপি পেয়েছে 50% ভোট আর জামাত পেয়েছে 41% ভোট, যেটা জামাতের সব মিলে হলো 38.5%। তার মানে হচ্ছে যেখানে দাঁড়িপাল্লা ছিল সেখানে জামাত জোটের পক্ষে ভোট রিলেটিভলি বেশি আসছে। যেটা আমি ঢাকা 13 কথা বললাম, ঢাকা 13-তে যেহেতু ধানের শীষ ছিল ববি হাজ্জাজের, যদি এখানে দাঁড়িপাল্লা থাকতো তাহলে হয়তো মামুনুল হক জিতলেও জিতে আসতে পারতো। অথবা যদি এরকম হতো যে ববি হাজ্জাজেরও ধানের শীষ নাই, অন্য কোনো একটা মার্কা, ওনার এনডিএম এর যে মার্কা, আর ভার্সেস হচ্ছে মামুনুল হক সাহেবের রিক্সা মার্কা, তাহলে হয়তো নির্বাচনের ফলাফলটা ভিন্ন হতো। তো ধানের শীষ বা দাঁড়িপাল্লা থাকলে যেটা হয়, মানুষের মধ্যে একটা প্রতীকের প্রতি একটা বায়াস আছে, বাংলাদেশে প্রতীকের একটা ব্র্যান্ডিং আছে, এইটা একটা ব্যাপার হয়েছে। তো আমি মনে করি এটা ছোট দলগুলোর জন্য একটা চ্যালেঞ্জ। এ কারণে অনেক ছোট দল এবার যেমন হয়েছে যে বিএনপির সাথে এসে ধানের শীষে নির্বাচন, অতীতে কিন্তু এরকম হয়েছে যে ওই বড় দলের প্রতীক নিয়ে নির্বাচন করেছিল। তো এবার যেটা হয়েছে যে আরপিওর কারণে যে দল নিবন্ধিত সে তার দলের নামই নির্বাচন করতে হবে, দলের প্রতীকে নির্বাচন করতে হবে। এটা একটা নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে ছোট দলগুলোর জন্য ইলেক্টেড হয়ে আসার ক্ষেত্রে। জি, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন ডক্টর পার্সপেক্টিভের বিশেষ আয়োজন নির্বাচন পর্যালোচনার প্রথম পর্ব। আমরা প্রথম পর্বে নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। দ্বিতীয় পর্বে নির্বাচন পর্যালোচনায় বাংলাদেশে যে নির্বাচন হয়েছে সেখানে জোট, নির্বাচনের ফলাফল নিয়ে আরো আলোচনা থাকবে। সেখানে সবাইকে স্বাগত জানাই। আমাদের আজকের এপিসোড এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।